দেখ, আজকে যে চ্যাপ্টার স্টার্ট করছি কস্টিং এ, চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট শিট। এখান থেকে তুই তোর পরীক্ষায় 15 মার্কস একটা কনফার্ম একটা অঙ্ক আসছে, কনফার্ম 15 মার্কস তো আসবেই। ঠিক আছে, চাইলে 5 নম্বরও ছোট একটা অঙ্ক চলে আসতে পারে, 5 মার্কস ছোট, মানে 15 মার্কসের লং কোশ্চেন একটা আসছে তোর। 15 নম্বরে 3টে দেবে, দুটো করতে হয় জানিস, 15 নম্বরে 3টে দেবে, দুটো করতে হবে, তার মধ্যে একটা কস্ট শিট 15 নম্বর চলে আসবে। খুব সোজা চ্যাপ্টার, সত্যি কথা বলতে খুবই সোজা চ্যাপ্টার। তো কস্ট শিট জিনিসটা কি আগে একটু বলবো। কস্ট শিট জিনিসটা কি, দেখ, আগে না জানতে হবে কস্ট জিনিসটা কি। কস্ট যেমন ধর, সাপোজ ধর আমরা তো এতদিন ধরে অ্যাকাউন্টেন্সি পড়েছি, যাদের 11-12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছে, কস্ট ট্যাক্স ছিল, তাদের এটা সাবজেক্ট সম্পর্কে নলেজ আছে, কম বেশি নলেজ আছে। কস্ট জিনিসটা কি, আমরা যেটা বলছি বিজনেস না, আমাদের দু রকমের বিজনেস হয়, যেটা আমি বারবার বলেছি। একটা হয় ম্যানুফ্যাকচারিং বিজনেস, আর একটা হয় ট্রেডিং বিজনেস। তোরা যখন অ্যাকাউন্টেন্সি করতিস ওখানে মেনলি ট্রেডিং জিনিসই দেখেছিস। ট্রেডিং বিজনেস মানে কি, কিনে বেচা, কোনো কিছু কিনে ডাইরেক্ট বেচা। আর ম্যানুফ্যাকচারিং জিনিসটা কি হয় বলতো, কোনো কিছু তৈরি করে বেচা। আর এখানে কস্টিং এ এটাই হবে, কোনো কিছু তৈরি করে বেচা হবে। সাপোজ ধর, আজকে ধর আমার একটা কোম্পানি আছে, ঠিক আছে, এই যে এখানে দেখছি হাতে একটা পেন আছে, পেন। আমার কোম্পানিতে কি হয়, একটা কারখানা আছে, বড় কারখানা আছে, যেখানে এই পেন তৈরি হয়। এই পেন তৈরি করব, পেন তৈরি করে মার্কেটে গিয়ে পেনটা বেচবো। তো ধর, আমার কোম্পানির আমি মালিক, আমার কোম্পানিতে কোনো একজন অ্যাকাউন্টেন্ট বসে আছে, অ্যাকাউন্টেন্ট যে হিসাবপত্র করে। ওকে বললাম যে এই পেনটা তৈরি করতে কত খরচা হয়েছে। ও বললো, আমি তো অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করো, ও বললো আমি বলতে পারবো না। বলে কেন অ্যাকাউন্টেন্ট তুমি বলতে পারবে না কেন, তুমি তো মাস গেলে মাইনা নিচ্ছ। বলছে আমাকে যে কারণে মাইনা দেওয়া হয় সেটা কিসের জন্য, যে তোমার যে ব্যবসা হয়েছে প্রতি বছর কত টাকা লাভ লোকসান হলো ওটা জানানোর জন্য। বলছে এটার কাজ করার জন্য আমাকে মাইনা দাও না। আমি তখন বললাম তাহলে এই পেনটা তৈরি করতে কত খরচা কে বলতে পারবে। তখন বলল যে এই এই পেনটা তৈরি করতে কত খরচা হয়েছে এটা জানার জন্য তোমাকে কস্ট অ্যাকাউন্টেন্টের সাহায্য নিতে হবে। অর্থাৎ আমার কোম্পানিতে যে হিসাবপত্র করতো, আমার বছরে কত লাভ লোকসান হয়েছে, ওটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তাহলে এই অ্যাকাউন্টস এর জন্য এই পেন তৈরি করতে কত খরচা হয়েছে এটা জানার জন্য কার সাহায্য নিতে হবে, কস্ট অ্যাকাউন্টেন্ট। কস্ট অ্যাকাউন্টেন্ট বলে দেবে এই পেন তৈরি করতে কত খরচা হয়েছে। তাহলে বুঝতে পারলে কি বললাম, কস্ট অ্যাকাউন্টেন্ট কেন লাগে। তাহলে কোথায় লাগে, আচ্ছা এটা কি মনে, এটা কি ছোটখাটো ব্যবসায় লাগে। ব্যবসা যখন তোমার বড় হবে, কারণ একটা কোম্পানিতে কস্ট অ্যাকাউন্টেন্ট পুষতে গেলে তাকে প্রচুর খরচা করতে হয়। তাহলে কস্ট অ্যাকাউন্টেন্ট খুব বড় বড় কোম্পানি এফোর্ড করতে পারে, ঠিক আছে, ছোটখাটো কোম্পানি এফোর্ড করতে পারে না। আচ্ছা, এবার প্রশ্ন হলো এই যে পেনটা তৈরি করব, তোরা বলতে পারবি এই একটা পেন তৈরি করতে কত খরচা হবে, কি করে বের করব। তোরা তো পড়েছিস আগে, বলতে পারবি যে কোনো একটা পেন তৈরি করতে, ধর এই পেনটা তৈরি করো, আমার কাজ পেন তৈরি করা। তাহলে পেন তৈরি করতে খরচা হবে, কিছু তো খরচা হবে। সাপোজ ধর এই পেনটা তৈরি করতে, এটা ডিজিটাল, তাহলে এই পেনটা তৈরি করতে আমার 1000 টাকা খরচা হচ্ছে। স্যার কি করে বের করলে 1000 টাকা, কি করে 1000 টাকা বের করলে, কি করে 1000 টাকাটা কি করে বেরোলো। তাহলে এই পেনটা তৈরি করতে কমন, মানে জাস্ট কমন সেন্স কাটে, কমন সেন্স বাদ দে, পড়া সিলেবাসে পড়া বাদ দে। এই পেন তৈরি করতে, কোনো একটা জিনিস তৈরি করতে কি কি লাগে, কোনো ভাব, কোনো একটা জিনিস তৈরি করতে কি লাগে, যে কোনো জিনিস ভাব। যেমন ধর তুই ভাব, ধর আজকে ধর তুই তোরা যে টি শার্ট পরেছে, টি শার্টটা তৈরি করা হয়েছে, তারপর তো বিক্রি করা হয়েছে। তাহলে ওই টি শার্ট তৈরি করতে কত খরচা হয়েছে। তাহলে টি শার্ট কি দিয়ে তৈরি হয়, কাপড় দিয়ে তৈরি হয়। তাহলে তোকে সবার প্রথম কি কিনতে হয়েছে, কাপড় কিনতে হয়েছে, ভালো করে বুঝবি, কাপড় কিনতে হয়েছে। তাহলে কাপড় কিনলে কি টি শার্ট তৈরি হয়ে গেছে, কাপড় কিনলে কি টি শার্ট হয়ে গেছে। তাহলে কাপড়টা দিয়ে কাটিং করেছে নিশ্চয়ই একজন লোক এসছে, সে কাটিং করেছে। তারপর মানে কাপড়টা তো এমনি এমনি তৈরি হয়ে যায়নি, কোনো একজন লোকের সাহায্য লেগেছে তৈরি করতে। তাহলে যে তৈরি করে তাকে কি বলে, ওয়ার্কার। তাহলে তুই বল, তাহলে তুই যখন যে ওই টি শার্টটার কথা বলছি, তাহলে টি শার্টটা কিনতে টাকা লেগেছে, এটাকে কি বলে, টি শার্ট। কোনো টি শার্ট তৈরি করতে যে জিনিসটা লাগে কি বলে, র মেটেরিয়াল। কাপড়, ওই কাপড়টাকে বলে র মেটেরিয়াল। তাহলে র মেটেরিয়ালের একটা খরচা হয়েছে। ওই টি শার্টটা, ওই যে ওই কাপড়টা দিয়ে একজন টি শার্ট তৈরি করে তাকে কি বলে, ওয়ার্কার। তাহলে ওয়ার্কারকে পেমেন্ট করতে হয়েছে। তো ওয়ার্কার কোথায় বসে করেছে, আরে ওকে তো একটা ঘর ভাড়া করতে হয়েছে, সেখানে ইলেকট্রিক বিল এসছে, তাহলে বিভিন্ন খরচাপাতি হয়েছে। তাহলে যে কোনো জিনিস তৈরি করতে গেলে 3টে জিনিস জড়িয়ে থাকে। কি বুঝতে পারলি বল আজকের পর, কোনো জিনিস যদি তৈরি করতে, তার মানে কি কি, যার এই পেনটা তৈরি করতে কি কি লেগেছে। স্যার এই পেন তৈরি করতে পেনের কাঁচামাল লেগেছে, র মেটেরিয়াল লেগেছে, আর কি লিখেছে, পেনটা তো আপনা আপনি তৈরি হয়নি, কোনো একজন ওয়ার্কার হিসেবে তৈরি করে, তাহলে ওয়ার্কারকে তো পেমেন্ট করতে হয়েছে। তাহলে ওই ওয়ার্কার কোথায় তৈরি করেছে, এই পেন তো আর হাতে তৈরি হয়নি, মেশিনে তৈরি করতে হয়েছে।
তাই তো? মেশিনটা কোথায় আছে? ফ্যাক্টরিতে আছে। মালিকের ফ্যাক্টরি নেই, ফ্যাক্টরি ভাড়া করতে হয়েছে। ফ্যাক্টরিতে বড় বড় মেশিন চলবে, তার কারেন্ট খরচা আছে না, ইলেকট্রিক, সেই খরচা আছে। সব কটা খরচাই তো নিতে হবে। এখন যদি মালিক যদি না জানে এই পেনটা তৈরি করতে কত খরচা হয়েছে, কাস্টমার কাছে কি দাম তুলবে? কি দাম তুলবে? ওকে আনতে হবে, দাম তুলবে? একটা পেন তৈরি করতে যদি বলে, যে কেউ বলে না এই পেন তৈরি করতে 1000 টাকা খরচা হয়েছে, তখন তো মালিক বলে 1000 টাকা খরচা হয়েছে, চলো এর থেকে 100-200 টাকা আর একটু বাড়িয়ে আমি মার্কেটে পেনটা বেচি। নাহলে লাভ হবে কি করে? জিনিসটা বুঝতে পারছি, আমি তোকে বেসিক আইডিয়া দিচ্ছি। এখানে কি লিখেছে? এখানে এমন কিছু কথা লিখেনি। এখানে কি লিখেছে? কস্ট শিট। প্রথমে যান, কি লিখেছে? এলিমেন্ট অফ কস্ট। এলিমেন্টের দিক থেকে আমরা কস্টকে ক ভাগে ভাগ, থিওরি আসতে পারে পরীক্ষায়। এলিমেন্টের দিক থেকে আমরা কস্টকে 3 ভাগে ভাগ করতে, মনে রাখবি কিন্তু। দেখ, তোকে কিন্তু আজকে শেখাচ্ছি, দেখ সবাই তোকে ফর্মুলা চার্ট দেবে, আমি ফর্মুলা বোঝাবো, মুখস্থ করাবো না। আমি ফর্মুলা বোঝাবো কি করে, যে ফর্মুলা তৈরি করেছে কি করে ফর্মুলা তৈরি করে, সেটা আমি বোঝাবো। তাহলে কি বললাম? আমাকে আমার সঙ্গে বলতে হবে, এলিমেন্টের দিক থেকে কস্টকে ক ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি ভাগ? এইমাত্র বললাম। স্যার কি করে মনে রাখবো? বল না। এই পেনটা তৈরি করতে কি কি লেগেছে? স্যার কাঁচামাল লেগেছে, তারপর পেনটা তৈরি করার জন্য কে এসছে? ওয়ার্কার এসছে, আর একটা আনুষঙ্গিক কিছু খরচা হয়েছে। তাহলে এটাই হচ্ছে এলিমেন্ট অফ কস্ট। এলিমেন্টের দিক থেকে কস্টকে কভার ভাগ করা যায় 3 ভাগে। কি কি বললাম? একটা বল ম্যাটেরিয়াল, বললাম না? একটা ম্যাটেরিয়াল বললাম। আর একটা কি বললাম? ওয়েজেস, ওয়ার্কারদের আমরা কি পেমেন্ট করি? ওয়েজেস। আর একটা হচ্ছে এক্সপেন্সেস। তাহলে বল, এলিমেন্টের দিক থেকে কস্টকে কভার ভাগ করা যায় 3 ভাগে। কি কি? একটা ম্যাটেরিয়াল, একটা বল ওয়েজেস, আর একটা এক্সপেন্সেস। ঠিক আছে? ম্যাটেরিয়াল। এবার দেখ, তোরা ভালো করে বুঝ, কনসেপ্ট নিয়ে চলবি কিন্তু, তাহলে তোর সমস্যা হবে না, কোনো অঙ্ক সমস্যা হবে না, কনসেপ্ট নিয়ে চলবি। দেখ এখানে কি লেখা আছে? ম্যাটেরিয়াল মানে, ম্যাটেরিয়াল মানে স্যার কাঁচামাল। ম্যাটেরিয়াল মানে কাঁচামাল। এই ম্যাটেরিয়াল দু রকমের হয়, একটা ডাইরেক্ট হয়, একটা ইনডাইরেক্ট হয়। এই যে ধর আমি যে শার্টটা পরে আছি, এটা বুঝতে পারছি যে এই কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল কাকে বলে জানিস তো? তুই দেখে চিনতে পারবি এটা কি দিয়ে তৈরি হয়েছে। ভালো করে বোঝ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কাকে বলে। যে তুই যে কোনো জিনিস হাতে ধর, যে স্যার এই তো ছাতা, বর্ষাকালে ছাতা লাগবে, তাহলে ছাতাটা কি দিয়ে তৈরি হয়েছে দেখতে পাচ্ছিস? স্যার ছাতার রড গুলো আছে, ছাতার উপরে কাপড় আছে, ওরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল। যেটা দেখে তুই সরাসরি আইডেন্টিফাই করতে পারবি, শনাক্ত করতে পারবি যে না এটা এই দিয়েই তৈরি হয়েছে, এটা এই জিনিস দিয়ে তৈরি হয়েছে, তাকে বলা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। যেমন ধর ইট, ইট দেখেছি তো, ইট কি দিয়ে তৈরি হয়? মাটি দিয়ে তৈরি, মাটি পুড়িয়ে। তাহলে মাটিটাই তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল। বুঝতে পারছিস কি বললাম? ডাইরেক্ট ম্যাটেরিয়াল কাকে বলে? যে তুই বুঝতে পারবি, এখন যে তোকে ধর কোনো একটা জিনিস দেয়, যে ও হাতে বোতল ধরে আছে, এখন বললাম বল এর মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি? ওই যে উপরে প্লাস্টিক পোর্শনটা, আরে ওটাই তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল। বুঝতে পারলি তো কি বললাম? এই যে ধর আমার এখানে ল্যাপটপের উপরে যে পোর্শনটা আছে, সিলভার পোর্শনটা, এটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোনটা? মানে তুই সরাসরি আইডেন্টিফাই করতে পারবি এই জিনিসটা তৈরি করতে এটাই লেগেছে, এটাকে বলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। বুঝতে পারলি? যাকে কিন্তু যেটাকে তুই আইডেন্টিফাই করতে পারবি না, তাকে বলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। এমন অনেক কিছু আছে আমি ধরতেই পারবো না ওর মধ্যে ম্যাটেরিয়াল কত। এখন আমি ধর তোর ডায়মন্ড প্লাজায়, তোর ইয়েতে, তোর রিলায়েন্সে শপিং করতে গেছি। কথা বলিস না, কথা বলিস না, কথা বলিস না, কথা একদম নয়। আমি ধর রিলায়েন্সে শপিং করতে গেছি। এবার যখন শপিং করতে যাই, আমাদের বলে তো, আচ্ছা যে স্যার আপনার কি প্যাকেট লাগবে? বলে কি? বলে কি বলে না? বলে কি বলেন? যখন যখন কোনো শপিং মলে শপিং করতে যাস, বলে কি বলে না স্যার আপনার কি প্যাকেট লাগবে? তোর যদি সত্যি লাগে তখন হ্যাঁ প্যাকেট লাগবে, তো প্যাকেটের জন্য আলাদা 5 টাকা 8 টাকা নেই, 5 টাকা বা 10 টাকা এরকম কিছু নেই। তা তুই ওই প্যাকেটটা কি ম্যাটেরিয়াল? ওটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। কেন তুই প্যাকেট লাগিয়ে ঘুরিস নাকি জামার সঙ্গে? না না, ওটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, কিন্তু লাগে, ওটা তো তোর লাগবে। এরকম অনেক জিনিস আছে, আরো অনেক উদাহরণ আছে, উদাহরণ বলতে পারি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। যেমন স্যার একটা বলুন না, দেখবি আমি তোকে বলি, আমরা জুতো পরি, শু পরি, শুতে না অনেক সময় শুতে তোর ইয়ে লাগবে, তোর কি বলবো, তোর কি বলে, সুতো লাগে। সুতো যখন কোম্পানি সুতো কেনে, ও কি আমার একটা জুতো করার জন্য কি সুতো কেনে? নাকি ওর কোম্পানিতে লাখ লাখ জুতো তৈরি করা হবে তার জন্য সুতো কেনে? বল আজকে বল আমাকে, কনসেপ্টটা বল। জুতো যখন তৈরি হয়, জুতোর মধ্যে কি সুতো লাগে, ফিতে লাগে, তাহলে কি আমার জুতোর জন্যই কি সুতো বা ফিতে কেনে? একটা জুতোর জন্য কেনে? না না, ও তো লাখ লাখ জুতোর জন্য কেনে। তার মধ্যে কি তুই ধরতে পারবি ওর মধ্যে সুতোর খরচা কত? না, ধরা যাবে। এটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। আজকে তো জামা কাপড় তৈরি করা আছে, এর মধ্যে কিছু কিছু বোতাম লেগেছে, ঠিক আছে তো? এইগুলো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ইনডাইরেক্টটা ব্যাপারটা বুঝতে পারলি? ডাইরেক্ট মানে যেটাকে তুই সরাসরি আইডেন্টিফাই করতে পারি, যেটাকে আইডেন্টিফাই করতে পারি না তাকে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে। ঠিক আছে স্যার, আমি কি করে বুঝবো কোনটা ডাইরেক্ট লাগে কোনটা ইনডাইরেক্ট লাগে? তোকে চাপ নিতে হবে না,
তোকে কোশ্চেনে বলে দেবে। অ্যাকচুয়ালি এইগুলো কারা বলতে পারে? যারা জানে কোন জিনিস তৈরি করতে কি লেগে, তারা বলে, তোর জানার দরকার নেই। তুই হিসাব করতে এসছিস, তোকে পরীক্ষায় বলে দেবে ডাইরেক্ট কি ইনডাইরেক্ট। বোঝা গেল? ডাইরেক্ট কি, যেইগুলোকে আইডেন্টিফাই করতে পারি তাকে ডাইরেক্ট, আর যেগুলোকে আইডেন্টিফাই করতে পারি না তাকে ইনডাইরেক্ট। হয়ে গেল। এবার লেবার একটা কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে লেবার গুরুত্বপূর্ণ রোল প্লে করে। লেবার মানে কি? ধর কি বলবো, সাপোজ এই পেনটা যে তৈরি করেছে তাকে আমরা যে টাকাটা দিই তাকে বলে ডাইরেক্ট লেবার। অর্থাৎ স্যার মানে ডাইরেক্ট মানে কি, যে সরাসরি প্রোডাকশন করে সঙ্গে যুক্ত তাকে ডাইরেক্ট লেবার বলে। বোঝা গেল কি বললাম? একটু ভাব, ইমাজিন কর, আজকে ধর তোদের একটা ফ্যাক্টরি আছে যেখানে কি হয় বলতো, টি শার্ট তৈরি হয়। তাহলে টি শার্ট যারা তৈরি করে তাদেরকে তো টাকা পয়সা দিতে হয়, ওটাকে বলে ডাইরেক্ট লেবার। কিন্তু ওই বড় ফ্যাক্টরিতে দেখবি সিকিউরিটি গার্ড থাকে, হ্যাঁ কি না? সিকিউরিটি গার্ড থাকে যাতে চুরি ফুরি না হয়, ওকেও টাকা দিতে হয়। তো ও কি প্রোডাকশন করে? না স্যার, ও তো প্রোডাকশন করে না। তাহলে ও হলো ইনডাইরেক্ট লেবার। বুঝতে পারলি? এবার দেখবি ওখানে না সুপারভাইজার থাকে ফ্যাক্টরিতে, সবাই কে কেমন কাজকর্ম করছে দেখাশোনা করার জন্য। আরে ওকেও তো পেমেন্ট করতে হয়, ওটা কি লেবার? ওটাকে ইনডাইরেক্ট। তাহলে বুঝতে পারলি, যে প্রোডাকশনের সঙ্গে যুক্ত তাকে ডাইরেক্ট দিই, আর যে প্রোডাকশন করে না তাকে কি দিই? ইনডাইরেক্ট। তাহলে বোঝা গেল ডাইরেক্ট ইনডাইরেক্ট লেবার সম্পর্কে কিছুটা আইডিয়া হলো। চলে আয় এক্সপেন্সেস। ভাব, একটা ফ্যাক্টরিতে তুই পেন তৈরি করবি, তাহলে পেন তৈরি করতে কি ম্যাটেরিয়াল কিনলি আর লেবার হলেই কি পেন তৈরি হয়ে যাবে? বল। আর কোনো খরচাপাতি লাগবে না। একটা পেন তৈরি করতে বিভিন্ন খরচাপাতি লাগবে। তোর কারখানা ভাড়া করতে হবে, কারখানায় ইলেকট্রিক বিল আসবে, কারখানায় ইন্স্যুরেন্স করতে হবে, কত আনুষঙ্গিক জানিস তো খরচ, আনুষঙ্গিক অনেক খরচা হয়। সেটা বলছে এক্সপেন্সেস। কিছু খরচা হয় ডাইরেক্ট, কিছু খরচা হয় ইনডাইরেক্ট। কিছু খরচা হয় ডাইরেক্ট, কিছু হয় ইনডাইরেক্ট। ডাইরেক্ট খরচা হাতে গোনা 1-2 পিস হয়, থাকেই না। যা হয় সব ইনডাইরেক্ট খরচা। ঠিক আছে? তো তাহলে মোটামুটি কি বোঝালাম? স্যার আপনি বললেন এলিমেন্টের দিক থেকে কস্টকে 3 ভাগে ভাগ করা যায়, একটা ম্যাটেরিয়াল, একটা লেবার, একটা এক্সপেন্সেস। ম্যাটেরিয়াল 2 রকমের হয়, একটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, একটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। লেবার 2 রকমের হয়, একটা ডাইরেক্ট লেবার, একটা ইনডাইরেক্ট লেবার। এক্সপেন্সেসও 2 রকমের হয়, একটা ডাইরেক্ট এক্সপেন্সেস, একটা ইনডাইরেক্ট এক্সপেন্স। এবার দেখ, আমি একটা চার্ট করেছি, দেখ সাদা কালি, অন্য কালি, সাদা কালির দিকে তাকাবি। দেখ সাদা কার সঙ্গে যুক্ত আছে, ভালো করে দেখ। সাদা কার সঙ্গে যুক্ত আছে, ভালো করে দেখবি। সাদা কার সঙ্গে আছে, ভালো করে দেখ ছবির দিকে। সাদা কার মধ্যে আছে? আমি নিয়ে যাবো। দেখ এখানে সাদা কার মধ্যে যুক্ত আছে? ম্যাটেরিয়ালের ডাইরেক্ট সাদা আছে, লেবারের ডাইরেক্ট সাদা আছে, আবার এক্সপেন্সের ডাইরেক্ট সাদা আছে। তাহলে আমি কি বলতে পারি? 3টে ডাইরেক্ট যোগ করলে, ভালো করে শুনবি, ম্যাটেরিয়ালের ডাইরেক্ট আছে, লেবারের ডাইরেক্ট আছে, আবার এক্সপেন্সও ডাইরেক্ট আছে। তাহলে এই 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে জানিস? ডাইরেক্ট কস্ট। কি বলে? ডাইরেক্ট কস্ট। এটাকে বলে ডাইরেক্ট কস্ট। তাহলে কি বুঝলি স্যার? 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে ডাইরেক্ট কস্ট। কার ডাইরেক্ট হয়? প্রতিটারই ডাইরেক্ট হয়। ম্যাটেরিয়ালের ডাইরেক্ট হয়, লেবারের ডাইরেক্ট হয়, আবার এক্সপেন্সেস এর ডাইরেক্ট হয়। তো 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে বলে ডাইরেক্ট কস্ট। এই ডাইরেক্ট কস্টেরই আরেকটা নাম হচ্ছে প্রাইম কস্ট। স্যার প্রাইম কস্ট মানে মেন খরচ। অর্থাৎ এই পেনটা তৈরি করতে কি খরচা হয়েছে? স্যার পেনের ম্যাটেরিয়াল লেগেছে, পেনটা যে ওয়ার্কার এসে তৈরি করলো তাকে ওয়েজেস দিতে হয়েছে, আর ডাইরেক্ট খরচা হয়েছে। এটাকেই বলে ডাইরেক্ট কস্ট। যে কোনো প্রোডাক্টে, যেমন এই পেনের মধ্যে সবচেয়ে বেশি খরচা থাকে কার খরচা জানিস তো? মেন খরচা, সবচেয়ে বেশি খরচ থাকে ডাইরেক্ট কস্ট। বুঝতে পারলি? এই পেনটা তৈরি করতে 1000 টাকা লাগে, তার মধ্যে ধর 900 টাকাই লেগেছে ডাইরেক্ট, আর বাকি 100 টাকা লেগেছে ইনডাইরেক্ট। বোঝাবো? তাহলে কি বুঝতে পারলি? ফর্মুলা বোঝাচ্ছে কিন্তু। স্যার প্রতিটারই ডাইরেক্ট হয়, এরও ডাইরেক্ট হয়, এরও ডাইরেক্ট হয়। তো সবকটা ডাইরেক্টকে যোগ করলে ডাইরেক্ট কস্ট হয়। ডাইরেক্ট কস্টের আরেকটা নাম প্রাইম কস্ট। বোঝা গেল? তেমনি প্রতিটারই ইনডাইরেক্ট হয়, ম্যাটেরিয়ালেরও ইনডাইরেক্ট হয়, লেবারেরও ইনডাইরেক্ট হয়,
এক্সপেন্সেসেরও ইনডাইরেক্ট হয়। তো সবকটা ইনডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে? ওভারহেড। ওভারহেড একটা কথা বললাম কি? ওভারহেড। ওভারহেড মানে কি? আরে ওভারহেড মানে খরচ। ওভারহেড মানে খরচ, আর কিছু না, পাতি কথায় খরচ। তাহলে কি বললাম? ম্যাটেরিয়ালেরও ইনডাইরেক্ট হয়, লেবারেরও ইনডাইরেক্ট হয়, এক্সপেন্সেসেরও ইনডাইরেক্ট হয়। তো সবকটা ইনডাইরেক্ট যোগ করলে তাকে কি বলা হয়? ওভারহেড। তাকে বলা হয় কি? ওভারহেড। ওভারহেড বলে একটা চ্যাপ্টার আছে। যে এখানে যেগুলো লেখা আছে না, এইগুলোই তো চ্যাপ্টার সিলেবাসে। ম্যাটেরিয়াল একটা চ্যাপ্টার আছে, লেবার একটা চ্যাপ্টার আছে, ওভারহেড একটা চ্যাপ্টার আছে, ব্যাস। এই তিনটে চ্যাপ্টার, আর এখন তো কস্ট শিট, ওই চারটে চ্যাপ্টার শেষ সিলেবাস। এই তো। তাহলে বুঝতে পারলি কি কি বললাম? ফর্মুলাটা মাথায় ঢুকলো? দেখ, আমি তোকে বলবো, তোদের একটা কথা বলবো, মুখস্থ না করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর, ফর্মুলা মনে রাখতে পারিস। তাহলে মনে থাকবে তো? বল, তিনটে ডাইরেক্ট যোগ করলে তাকে বলা হয় কি? ডাইরেক্ট কস্ট বা প্রাইম কস্ট। এবার স্যার ডাইরেক্ট, তিনটে ডাইরেক্ট মানে কিসের কিসের ডাইরেক্ট হয়? ম্যাটেরিয়ালের হয়, লেবারের হয়, এক্সপেন্স হয়। তিনটে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স। তিনটে যোগ করলে কি বলে? দেখ, তিনটে ইনডাইরেক্ট যোগ করলে কি বলে? স্যার ওভারহেড বলে। ওভারহেড। তোরা পড়েছিলি ক্লাস 12-এ, ওভারহেড চ্যাপ্টার পড়েছিলি। ওভারহেডকে ওভারহেড আমরা ফাংশন ওয়াইজও ওভারহেডকে ভাগ করতে পারি, আবার নেচার বা বিহেভিয়ার ওয়াইজও ওভারহেডকে ভাগ করতে পারি। তাহলে ওভারহেডের যে ক্লাসিফিকেশন হয়, আমরা দুদিক থেকে করতে পারি। একটা ফাংশনের দিক থেকে করতে পারি, একটা নেচার বা বিহেভিয়ার দিক থেকে করতে পারি। তো ফাংশনের দিক থেকে ওভারহেডকে ক রকমে ভাগ হয়? ফাংশনের দিক থেকে ওভারহেড তিনটে ভাগ হয়, তিনটে। ফাংশনের দিক থেকে ওভারহেডকে তিন ভাগে ভাগ করা যায়, তিন ভাগে। এটা জানলে না তো ফর্মুলা ইজি হয়ে যায়। কারণ ফর্মুলা মুখস্থ কি করে করবি? ফাংশনের দিক থেকে ওভারহেডকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি ওভারহেড হয়? দেখ, আমি তোকে বলছি, ওভারহেড না, কোন ওভারহেড মানে খরচা কোথায় কোথায় হয়? একটা, এই যে তোর পেনটা তৈরি করো, পেন তৈরি করা কোথায়? পেন কোথায় তৈরি হয়? ফ্যাক্টরিতে। তাহলে একটা ফ্যাক্টরি খরচা থাকবে। ফ্যাক্টরিতে পেন তৈরি হয়ে গেলে, আচ্ছা, আমরা যে বড় ব্যবসা করছি তার নিচে একটা অফিস থাকবে, বড় বিজনেস একটা অফিস থাকবে, অফিসের একটা খরচা হয়, আর একটা সেলিং ডিপার্টমেন্টের খরচা। তাই এখানে লিখেছি ফাংশনের দিক থেকে আমরা ওভারহেডকে তিন ভাগে ভাগ করি। একটাকে বলে ফ্যাক্টরি ওভারহেড, মানে ফ্যাক্টরি খরচ। এবার দেখ, ফ্যাক্টরি ওভারহেডের একটা নাম হয়, যার নাম ফ্যাক্টরি ওভারহেড, তার নামই ম্যানুফ্যাকচারিং ওভারহেড। নাম আলাদা। আবার এরই আর একটা নাম ওয়ার্কস ওভারহেড। ওকে, নেক্সট কি বলেছে? নেক্সট ফাংশন দিকতে আরেকটা ওভারহেড কি? স্যার অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অফিসিয়াল খরচা। নেক্সট কি বলেছে? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। যেমন কিছু কিছু উদাহরণ বলি, যেমন ধর অ্যাডভার্টাইজ দেওয়া, মানে যারা ব্যবসা করে না, বিজ্ঞাপন দেয়, ওটা কিসের মধ্যে পড়ে? এর মধ্যে পড়ে। ক্যারেজ আউটওয়ার্ড, ধর কেউ আমাকে মাল অর্ডার করলো, তার বাড়িতে মালটা পৌঁছে দিয়ে আসলাম, গাড়ি ভাড়া, এটাও তো এর মধ্যে পড়ছে। এইগুলো এক একটা করে পার্ট বাই পার্ট আসবে। প্যাকিং খরচা এগুলো সব করবে। ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই। তাহলে কি বলতে পারলি? ফাংশনের দিক থেকে ওভারহেডকে তিন ভাগ ভাগ করা যায়, ফ্যাক্টরি ওভারহেড, অফিস ওভারহেড এন্ড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এবার প্রশ্ন হলো বিহেভিয়ারের দিক থেকে। বিহেভিয়ার মানে বাংলায় বলে আচরণ। আচরণের দিক থেকে আমরা ওভারহেডকে ক ভাগে ভাগ করি? তিনটি ভাগে ভাগ করি। আচরণের দিক থেকে আমরা ওভারহেডকে তিন ভাগে ভাগ করি। কি কি বলেছে? একটা ফিক্সড ওভার, এর উপর পরীক্ষা একটা 5 নম্বর আলাদা করে অঙ্ক বেঁধে রেখেছে, আসবে একটা 5 নম্বর অঙ্ক আসবে এর উপর। ঠিক আছে, ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আছে। নেচারের দিক থেকে আমরা ওভারহেডকে তিন ভাগ করি। একটাকে বলে ফিক্সড ওভারহেড, একটাকে বলে ভেরিয়েবল ওভারহেড, আর একটাকে বলে সেমি ভেরিয়েবল। তোরা পড়েছিলি ফিক্সড ওভারহেড কাকে বলে? ফিক্সড ওভারহেড তোরা ইকোনমিক্সে পড়েছিস, জানিস ফিক্সড ওভারহেড কাকে বলে? স্যার ফিক্সড ওভারহেড হচ্ছে ওই ওভারহেডকে ফিক্সড ওভারহেড বলে যেটা প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না। প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না। প্রোডাকশন বেশি হোক বা কম হোক, তাই তো ফিক্সড কাকে বলে? প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, প্রোডাকশন যাই হোক ওই খরচাটা সেমই থাকে। ভেরিয়েবল ওভার কাকে বলে? ও তো অবশ্যই প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। তুমি যত বেশি প্রোডাকশন করবে খরচা বাড়বে, প্রোডাকশন কমবে খরচা কমবে। সেমি ভেরিয়েবল কাকে বলে? যার মধ্যে ফিক্সডেরও কম্পোনেন্ট থাকবে, ভেরিয়েবলেরও কম্পোনেন্ট থাকবে, তাকে সেমি ভেরিয়েবল ওভারহেড বলে। এটা শুধু এইটুক বোঝালেই তোকে সীমিত নয়, এর উপর হয় না, আরো অনেক বুঝতে হয়। এর উপর একটা অঙ্ক আছে, আমরা অঙ্ক করব, তখন আরো ডিটেলসে বুঝবো সেমি ভেরিয়েবল, তখন আরো 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 ডিটেলসে বুঝবো সেমি ভেরিয়েবল ওভারহেড। কারণ সেমি ভেরিয়েবল ওভারহেডের উপর পরীক্ষা অঙ্ক সেট করেছে মানে কি করবে পরীক্ষা এবার, ঠিক আছে তো? এটা মাথায় রাখবি। এর উপর এই নেচার ওয়াইজ বা বিহেভিয়ার ওয়াইজ ওভারহেডকে তিন ভাগ ভাগ করে, এর উপর কিন্তু পরীক্ষা অঙ্ক আসবে। এর উপর পরীক্ষা অঙ্ক আসবে একটা, ঠিক আছে তো? এটা 5 নম্বর অঙ্ক আছে, ঠিক আছে, সিলেবাসে আছে। আচ্ছা, এই দিকটা হলো মোটামুটি, এই পার্টটা গেল। এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট গেল কিছু। এবার এই কিছু ফর্মুলা, বলে স্যার কিচ্ছু মাথায় ঢুকছে না, ফর্মুলা কিচ্ছু মাথায় ঢোকাতেও হবে না, কিচ্ছু মাথায় ঢোকাতে হবে না। আমি তোকে কি বললাম এইমাত্র? বাদ দে এখানে কি লেখা আছে, মনে কর এখানে কিছু লেখা নেই, এখানে কিছু লেখা নেই। আমি তোকে এইমাত্র কি বললাম? যে এলিমেন্টের দিক থেকে ওভারহেডকে ক ভাগে ভাগ করে, কি বললাম বল?
বলতে তো হবে 3 ভাগে, 3টে ভাগের নাম বল দেখি, বলতে থাক না, চেষ্টা তো কর। এলিমেন্টের দিক থেকে ওভারহেডকে 3 ভাগে, 3টে ভাগের নাম বল। এই তো বললে তো হবে না, তুই কমন সেন্স, এই যে তুই যে টি শার্টটা পরে আছিস, এই টি শার্টটা তৈরি করতে কি কি লেগেছে? এই টি শার্টের কাপড়টা লেগেছে, কাপড়টাকে কি বলে? ম্যাটেরিয়াল, তাই তো? টি শার্টটা তো আর হাওয়ায় হাওয়ায় উড়ে হয়নি, কাপড় কিনলে তো টি শার্ট তৈরি হয়ে যায়নি, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ তৈরি করেছে। যে তৈরি করে তাকে কি বলে? ওয়ার্কার। ওয়ার্কারকে কি দিই? ওয়েজেস। তাহলে কি বুঝতে পারলি? এলিমেন্টের দিক থেকে ওভারকে 3 ভাগ হয়, কি কি? একটা ওই কাপড় মানে কি? ম্যাটেরিয়াল। যে তৈরি করেছে তাকে কি বলে? ওয়ার্কার। ওকে কি দিই? লেবার মানে ওয়েজেস। কমন সেন্স খাটা, বোঝ। তাহলে কি কি বললাম? ম্যাটেরিয়াল, লেবার আর এক্সপেন্সেস। তাহলে এলিমেন্টের দিক থেকে ওভারকে 3 ভাগ করা যায়, কি কি বললাম? ম্যাটেরিয়াল, লেবার আর এক্সপেন্সেস। ঠিক আছে? প্রতিটারই ডাইরেক্ট ইনডাইরেক্ট হয়, প্রতিটাই ডাইরেক্ট ইনডাইরেক্ট হয়। সব কটা ডাইরেক্ট গুলোকে তোল, সব কটা ডাইরেক্ট গুলোকে তোল। ম্যাটেরিয়ালের ডাইরেক্ট তোল, লেবারের ডাইরেক্ট তোল, এক্সপেন্সের ডাইরেক্ট তোল। তো 3টে ডাইরেক্টকে মেলালে হয় কি? প্রাইম কস্ট। আরে এটাই তো লিখেছি, এটাই ফর্মুলা, আর কিছু নেই। বল ফর্মুলা কি বুঝতে পারলি না? এটাই ফর্মুলা, মনে রাখা টেকনিক। আমি তোকে যদি মুখস্থ করাতাম, তোকে 5 মিনিটের চার্ট দিতাম ফটো, তারপর অঙ্ক আরম্ভ কর। কিন্তু না, আমি মুখস্থ করাবো না, বোঝাবো। তাহলে বোঝা গেল প্রাইম কস্ট। এই জন্য বোঝাতে টাইম নেব, বোঝাতে টাইম নেব। নেক্সট, তাহলে প্রাইম কস্ট হয়ে গেল। বল তো সব ডাইরেক্ট কমপ্লিট, সব ডাইরেক্ট কমপ্লিট। বল সব কটা ডাইরেক্ট যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে পড়ে রইল কি? ইনডাইরেক্ট। ম্যাটেরিয়ালের ইনডাইরেক্ট, লেবারের ইনডাইরেক্ট, আর কার ইনডাইরেক্ট? সব কটা ইনডাইরেক্টকে যোগ করলে তাকে কি বলে? ওভারহেড। ওভারহেড। সব কটা ইনডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে? ওভারহেড। আচ্ছা, প্রথম ওভারহেডের নাম কি? স্যার ভুলে গেছি। দেখ, প্রথম ওভারহেডের নাম কি লেখা ছিল, ভালো করে দেখবি। প্রথম ওভারহেডটার নাম কি? বল বল বল, কি লেখা আছে? দেখ বোর্ডের দিকে তাকা, প্রথম ওভারহেড। এই দেখ ভালো করে, ফ্যাক্টরি। তাহলে প্রাইম কস্ট বেরিয়ে গেছে, তার সাথে প্রথম ওভারহেডকে যোগ করে দে। প্রাইম কস্টের সাথে প্রথম ওভারহেড যোগ করে দে, ব্যাস। প্রাইম কস্টের সাথে প্রথম ওভারহেড যোগ করে দে। দেখ কি লিখেছি, এই যে প্রাইম কস্ট বেরোলো, এই যে প্রাইম কস্ট বেরোলো, তার সাথে প্রথম ওভারহেড কি ছিল? ফ্যাক্টরি। যোগ করে দে। যেটা বেরোয় তাকে বলে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। মনে রাখতে পারবো না? এই ছোট্ট জিনিস, ছোট্ট জিনিস, তাই না? প্রাইম কস্টের সঙ্গে প্রথম ওভারহেড যোগ করে দে, ওকে কি বলে? ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। প্রথম ওভারহেডের নাম কি? ফ্যাক্টরি ওভারহেড। হলো? চলে আয়, বাদ দে। সেকেন্ড ওভারহেড খোঁজ। সেকেন্ড ওভারহেডের নাম কি বল? স্যার অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে তোর লাস্ট কি বেরোলো বল? লাস্ট কি বেরো করলাম? ওয়ার্ক কস্ট। মনে পড়ছে? ওয়ার্ক কস্ট। তো ওয়ার্ক কস্টের সঙ্গে সেকেন্ড ওভারহেডটা যোগ করে দে। ওয়ার্ক কস্টের সঙ্গে সেকেন্ড ওভারহেড কি লেখা আছে বল? অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। দেখ তাই লিখেছি, দেখ একদম তাই লিখেছি, আলাদা কিছু না। ওয়ার্ক কস্টের সঙ্গে সেকেন্ড ওভারহেড যোগ করে দিন। স্যার কি বেরোয়? এটাকে বলে কস্ট অফ প্রোডাকশন। ক্লিয়ার হচ্ছে? দেখ এত সুন্দর হয়ে শিখেছি, মনে রাখবি, এইভাবে মনে রাখবি। আমি এইভাবে মনে রেখেছি, খুব সোজা জিনিস, খুব সোজা জিনিস। তো ওয়ার্ক কস্টের সঙ্গে সেকেন্ড ওভারহেড যোগ করবি, হবে কস্ট অফ প্রোডাকশন। হয়ে গেল। এইবার কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে স্যার থার্ড ওভারহেড যোগ করুন। থার্ড ওভারহেড, থার্ড ওভারহেড কি ছিল বল? থার্ড ওভারহেড দেখ, দেখ স্যার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। কিন্তু এখানে কিছু এক্সেপশনাল কেস আছে, এক্সেপশনাল কেস আছে। কি আছে? এই কস্ট অফ প্রোডাকশনের কোথায় গেল? এই যে, হ্যাঁ এই যে কস্ট অফ প্রোডাকশন যেটা তোর বেরোলো, তার সাথে ফিনিশ গুডস এর কিছু ঝামেলা হয়। বুঝলেন স্যার? ফিনিশ গুডস বুঝি না তো স্যার, ফিনিশ গুডস বুঝি না। এই দেখ শোন, তোরা ফিনিশ গুডস বুঝিস? তোদের নলেজ আছে ফিনিশ গুডস? ধর আজকে না আমার ফ্যাক্টরি আছে যেখানে পেন তৈরি হয়, পেন তৈরি হয়। ধর এবছর 1 লাখটা পেন তৈরি করেছি। শুনছিস তো ভালো করে? এবছর 1 লাখ পেন তৈরি করেছি। কিরে এবছর 1 লাখটা পেন তৈরি করেছি। আচ্ছা আমি কি ব্যবসা এবছর আরম্ভ করেছি? আগের বছর ব্যবসা আরম্ভ করেছি মনে কর। তা আগের বছরও ধর 1 লাখ পেন তৈরি করেছিলাম। শুনছিস তো? আগের বছর 1 লাখ পেন তৈরি করেছিলাম। এবার সব পেন তো আগের বছর নাও বেচতে পারি, বলে না? হ্যাঁ কি না? হতে পারে কি হতে পারে না? হতে পারে কি হতে পারে না? ধর আমি পেনের ব্যবসা খুলেছি, পেনের ব্যবসা। তো ধর আগের বছরই ব্যবসা খুলেছি, আগের বছর 1 লাখ পেন তৈরি করেছিলাম। ইনকেস 90,000 পেন আগের বছর বেচতে পেরেছিলাম। স্যার কেন 1 লাখ বেচতে পারেনি? আরে নেয়নি, দোকানে কাস্টমার আসেনি, নেয়নি। তো 1 লাখের মধ্যে 90,000টা পেন আগের বছর বেচেছি। কতগুলো পেন পড়েছিল আগের বছর? 10,000। থেকে ওই পেনগুলো পড়েছিল, তো সকালবেলায় দোকান খুলবো, পেনগুলো ফেলে দেবো? ফেলে দেবো কি? তাহলে কি করবো? পেনগুলো নিয়ে কি করবো? কবে বেচবো? পরের বছর বেচবো। তার মানে আগের বছর যেইগুলো পড়েছিল সেইগুলো এই বছর বেচবো। তাহলে আগের বছর যেগুলো পড়েছিল ওটা কি বলে? ক্লোজিং। সেটা এই বছর আসলে কি হবে? ওপেনিং। ওপেনিং। তাহলে বুঝতে পারছিস তো? ভালো করে বুঝতে পারলি? এবছর তুই 1 লাখটা পেন তৈরি করলি, আগের বছরে 10,000টা পেন পড়েছিল। তাহলে বল না,
তুই তোর কাছে কতগুলো পেন আছে? স্যার এবছর তো 1,00,000টা পেন তৈরি করলাম, আগের বছরে 10,000টা পেন পড়েছিল, তোর হাতে কতগুলো পেন পড়ে আছে? 1,10,000, হ্যাঁ কি না? এবার বছর যখন শেষ হলো তুই দেখলি তোর গোডাউনে 30,000টা পেন পড়ে আছে। 30,000টা পেন পড়ে আছে, তাহলে কতগুলো পেন বেঁচে দিন? লিখে লিখে দিন স্যার, লিখে দিন তো। দেখ লিখে দিন, দেখ এই দেখ বোঝ, তোর আগের বছর ধর 10টা পেন পড়েছিল, আগের বছর 10টা পেন পড়েছিল, তাহলে আগের বছর যে 10টা পেন পড়েছিল সেই পেনগুলো কি করবি? স্যার এই বছর ইউজ করব। তাহলে আগের বছরে যে পেনগুলো পড়েছিল সেটা এই বছরটাকে কি বলবো? ওপেনিং। কি আগের বছর 10টা পেন পড়েছিল, বেচতে পারিসনি, কিন্তু আগের বছর তো ক্লোজিং ছিল, সেটা এই বছর আসলে কি হবে? ওপেনিং। আচ্ছা স্যার এবছর তুই কতগুলো জানিস? 100টা, হ্যাঁ ঠিকই লিখছি, প্রোডাকশন। এবছর তুই 100টা পেন তৈরি করলি, তাহলে তোর তোর ঘরে কতগুলো পেন তৈরি হলো? 110। তুই এতগুলো পেনই বেচতে পারবি, মার্কেটে বেচা আরম্ভ করলি, দেখলি পেন ফেন সব বিক্রি হয়ে গেল, বছর শেষ হয়ে গেছে, দেখলি তোর কাছে না এখনো 20টা পেন পড়ে আছে। তাহলে যেই পেনগুলো এবছর 20টা পড়েছে সেগুলো কি করবো? স্যার পরের বছর বেচবো। এটাকে কি বলে? বল? ফিনিশ কেন কমন? আমি তোকে ফিনিশ বলেই নিয়ে গেছি, আমি তোকে কমন সেন্স খাটাতে বলছি। তোর কাছে 110টা পেন পড়ে আছে বিক্রি করার জন্য, বছর শেষ হয়ে গেল, দেখলি ঘরে এখনো 20টা পেন পড়ে আছে, এটাকে কি বলে? ক্লোজিং। আরে ফিনিশ আমি থোড়াই বলতে বলেছি। আচ্ছা যে বলেছে তাকে বলছি, তাহলে এটা তো ক্লোজিং। তাহলে বল, তাহলে 110টা পেন তুই বেচতে পারতি, 20টা পেন পড়ে আছে, তাহলে কতগুলো পেন বেচলি? বল? 90টা পেন বেচলি। তাহলে এটাকে কি বলে? কস্ট বলতে পারি কি পারি না? বল না। 90টা, আচ্ছা কস্ট বাদ দে স্যার, কস্ট বুঝতে পারলাম না, বাকি সব বুঝেছি। মোছার জায়গা এটা না, হ্যাঁ তাহলে 90টা গেলে স্যার 90টা সেল হচ্ছে কি না? তোদের হিসাবে তাই তো বলে সেল হচ্ছে, তো বুঝতে পারি তো কতগুলো পেন বেচলি? 90টা। তো এখানে আমি আলাদা করে কিছু লিখিনি, জানিস আমি এটাই লিখেছি, ভালো করে দেখবি। এই দেখ কোথায় গেল, ভালো করে দেখ কি লিখেছি, কি লিখেছে? স্যার কস্ট অফ প্রোডাকশন মানে 100টা। তারপর কি লিখেছি? ওপেনিং স্টক, আগের বছরে 10টা পেন পড়েছিল, এই বছর কতগুলো পেন পড়ে আছে? 20টা, -20। তাহলে 110 থেকে 20 বাদ দিলে কত হলো? 90 হলো। তাহলে এটা কি বলে? এটাকে সেল বলেছিলাম তো, অর্থাৎ কি লিখেছি? কস্ট অফ গুডস সোল্ড। স্যার লাইনের মানে তুই যতগুলো পেন বেচছিস তার কস্ট কত? তুই যে পেনগুলো বেচবি সেগুলো তৈরি করতে হয়েছিল তো, তার কস্ট কত? এটাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। যদি কোশ্চেনে ফিনিশ গুডস থাকে তখনই এই ট্রিটমেন্টটা আসবে, না থাকলে এটা আসবে না। ঠিক আছে, হলো। তারপর কি হলো? স্যার আপনার তো কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে গেল, এর সাথে কি করবেন? এর সাথে লাস্ট ওভারহেড কি ছিল? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করে দাও, বেরিয়ে যাবে টোটাল কস্ট বা কস্ট অফ সেলস এর নাম। তারপর তো তুই বুঝেই গেছিস কি স্যার, কি বুঝে গেছি? দেখ সেল, বিক্রয় মূল্য বের করার নিয়ম কি? তুই বল, কোনো কিছু বিক্রি করবি কি দামে বিক্রি করবি? কোনো জিনিস যখন বিক্রি করবি কি দামে বিক্রি করবি? তুই আগে জানবি তো ওই জিনিসটা, যে জিনিসটা বিক্রি করবি সেইটা তৈরি করতে কত টাকা লেগেছে, হ্যাঁ কি না? তুই আজকে বল স্যার, আজকে তুই যে কোনো জিনিস, আজকে ধর কোনো একটা জিনিস তুই কিনলি, ধর আজকে তুই ফোনটাই কিনলি, 2 দিন ইউজ করলি আর ভালো লাগছে না, তুই কাউকে বেচে দিবি, তো তুই ফোনটা কিনেছিস 20,000 টাকা দিয়ে, তুই চেষ্টাটা কি করবি? এ ভাই 20,000 টাকা দিয়ে কিনেছি, যদি কোনো কারণে 21,000 টাকা কোনো একটা পাবলিক পেয়ে যায় তাহলে তো হয়ে গেল, এটা তো চেষ্টা করবি, সবাই তাই চেষ্টা করে, সেটা তুই ইউজ করেছি। কিন্তু যে কেউ যদি ব্যবসা করতে নামে সে কি ভাববে? ও যে 20,000 টাকা দিয়ে কিছু কেনে, ও কি 15,000 টাকা বিক্রি করার চেষ্টা করে? ও যেই দামে কেনে ও তো অ্যাটলিস্ট চেষ্টা করে 200-300 যাতে লাভ করতে পারে, তাই তো? তো এটাও তাই। তাহলে বিক্রয় মূল্য বের করার নিয়মটা কি? কষ্টের সাথে যে লাভ যোগ করিস তাহলে তো বিক্রয় মূল্য হয়, তাই না? বুঝতে পারছিস? কষ্টের সাথে প্রফিট যোগ করে তাকে বলে সেলস। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। যে ফর্মুলা তৈরি করেছি সেই কথাগুলো মাথায় রেখে ফর্মুলা তৈরি করে, আর কিছু না। এবার একটা অঙ্ক করাবো, বুঝিস তোদের সামনে। শোন না, লেখ একটা কোশ্চেন, ছোট্ট একটা কোশ্চেন লেখ তোরা। ক্যালকুলেট প্রাইম কস্ট। ক্যালকুলেট প্রাইম কস্ট। তারপর লেখ ওয়ার্ক কস্ট। প্রাইম কস্টের পর লেখ, কেউ কথা বলিস না, বুঝিস তো, ভিডিও রেকর্ড হচ্ছে, কথা বলিস না কেউ। ওয়ার্ক কস্ট, তারপর লেখ কস্ট অফ প্রোডাকশন,
তারপর লেখ কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে, তারপর লেখ টোটাল কস্ট, তারপর লেখ টোটাল কস্ট, তারপর লেখ প্রফিট। ঠিক আছে, এটা কোশ্চেন দিয়েছে বুঝলি, সেগুলো বের করতে বলেছে, এগুলো বের করতে বলেছে, লিখলি সব। ইনফরমেশন স্যার বলুন, ইনফরমেশন লেখ, ইনফরমেশন বলেছে ডিএম, ডিএম, ডিএম বুঝিস তো, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল স্যার কত দিয়েছে, লেখ 50K, লেখ 50K। তারপর লেখ ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবার স্যার কত বলছে 30K, লেখ 30K, 30K। নেক্সট লেখ ডাইরেক্ট এক্সপেন্সেস, স্যার কত বলেছে 5K, লেখ 5K। নেক্সট চলে আয়, নেক্সট, নেক্সট চলে আয়। স্যার কি বলেছে এবার, ফ্যাক্টরি এক্সপেন্সেস, ফ্যাক্টরি লেখ ফ্যাক্টরি, ফ্যাক্টরি এক্সপেন্সেস। যারা কোশ্চেন টুকছি সেটা দেখে ঘাবড়ে যাওয়ার বিন্দুমাত্র জায়গা নেই। আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম না ওভারহেডকে 3 ভাগে ভাগ করা যায়, মনে পড়ছে ওভারহেডকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ওভারহেডের নাম কি বলেছিলাম মনে আছে, ফ্যাক্টরি। স্যার ফ্যাক্টরি ওভারহেড না বলে এক্সপেন্স বলেছে কেন, যার নাম এক্সপেন্সেস তার নামই ওভারহেড, যার নাম এক্সপেন্সেস তার নামই ওভারহেড। তাহলে ফ্যাক্টরি এক্সপেন্সেস লেখ, ফ্যাক্টরি এক্সপেন্স লেখ 15,000 টাকা, অর্থাৎ 15K। নেক্সট স্যার, নেক্সট লেখ, নেক্সট লেখ, লেখ তুই, লেখ তুই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, লেখ অ্যাডমিনিস্ট্রেটিভ, লেখ অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস স্যার কত টাকা বলেছে, লেখ তুই 8K, 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 8,000 টাকা। এবার লেখ সেলিং এক্সপেন্সেস, স্যার কত টাকা বলেছে, লেখ, লেখ সেলিং এক্সপেন্সেস লেখ তুই 7,000, মানে 7K। লাস্ট, লাস্ট লেখ সেলস, লাস্ট লেখ সেলস, সেলস কত বলেছে 1.5 লাখ টাকা, লেখ 1.5 লাখ টাকা। শেষ, এই ছিল কোশ্চেন, এই ছিল কোশ্চেন। ভেরি ভেরি সিম্পল একটা অঙ্ক, এটা বাচ্চাদের অঙ্ক, একটা বাচ্চা লেভেলের অঙ্ক। যদি কোনো 9-10-এও যদি এটা চলে আসতে পারে তাহলে 9 লেভেলের অঙ্ক, সমস্ত অঙ্ক পরীক্ষায় কখনো আসে না। দাঁড়া 1 মিনিট। আচ্ছা দেখ, তোরা তো এই দেখ, এই শোন, তোরা যারা 11-12 ছিল তোরা তো বুঝতে পারছিস, কোনো ডাউট নেই। এখন কি হচ্ছে বলতো, তোরা সব করেছিস, তোরা কি হয়তো ভুলে গেছিস, এখন মনে করছিস, আর কিচ্ছু না, নতুন কিচ্ছু না, মনে করছিস, ঠিক আছে তো। তোদের খুব ভালো নাম্বার তুলতে হবে, এটা মাথায় রাখবি, খুব ভালো নাম্বার তুলতে হবে। কোনো মানে সব কিছু করা, জাস্ট রিভাইশন করবে, এখানে শুধু রিভিশন করতে আর কিচ্ছু না, সব করা। তুই অঙ্কগুলো দেখবি সব অঙ্ক, বিকম, সবচেয়ে বড় কথা বিকম জেনারেলে যে সমস্ত অঙ্কগুলো এসছে না, সেইগুলো 11-এ সব করে এসছিস। মানে আমি দেখছি এখন বর্তমানে জেনারেলে যে সমস্ত অঙ্কগুলো আসছে সেইগুলোই আমি 11-12 করে দিয়েছি, ঠিক আছে। জেনারেলে যে সমস্ত অঙ্কগুলো আছে, অনার্স অঙ্কগুলো একটু হার্ড হয়। তুই দেখবি তো, মনে আছে কিনা আমি করাবো, লেবারের একটা অঙ্ক আগের বছর এসেছিল তোদের, মতিয়েল গার্লসের টেস্টে একটা অঙ্ক দিয়েছিল লেবারের, হেলসের ওয়ানে, সৌরভ আর সচিনের একটা অঙ্ক দিয়েছিল, খুব সৌরভ আর সচিনের অঙ্ক, সেই অঙ্কটা পুরো তুলে দিয়েছিল আগের বার অনার্সে, ওই লেভেলের অঙ্ক। এখন কোশ্চেন ইজি করছে, অনেক ইজি করছে। দেখ, যাই হোক, তোকে কি বের করতে বলছে বলবি, জিজ্ঞাসা করছি বলবি, কিন্তু আমি কিন্তু এখানে বোঝাবো, আমি কিন্তু করাবো না, তোরা বলবি কি বলেছে বল, কালিটা একটু চেঞ্জ করে নি। প্রাইম কস্ট আমাকে একটু বুঝিয়ে দে, জাস্ট ছোট্ট করে বুঝিয়ে দে, প্রাইম কস্ট কি বলেছিলাম, জাস্ট বোঝা, প্রাইম কস্ট কি বলেছিলাম, 3টে কি যোগ করলে ডাইরেক্ট, 3টে ডাইরেক্ট যোগ করলে এবার খোঁজ, 3টে ডাইরেক্ট খোঁজ, এখানে এখানে খোঁজ 3টে ডাইরেক্ট খোঁজ। স্যার 3টে ডাইরেক্ট তো স্যার এই যে 50,000 টাকা, এই যে স্যার 50,000 টাকা একটা ডাইরেক্ট, স্যার এই যে 30,000 টাকা একটা ডাইরেক্ট, আর স্যার এই যে 5,000 টাকা একটা ডাইরেক্ট। 3টে যোগফল কত হলো, 50, 30, 80 আর 5, 85,000 হয়ে গেল। বুঝতে পারলি ব্যাপারটা, বুঝতে পারলি, 85,000 টাকা লেখ, 85,000 টাকা, 85,000 টাকা লেখ, অ্যান্সার লেখ, নিচে লেখ সলিউশন, লেখ সলিউশন। কি লিখবো, প্রাইম কস্ট, লেখ প্রাইম কস্ট। আমি কি শিখেছি স্যার, 3টে ডাইরেক্ট যোগ করে, 3টে ডাইরেক্ট, 3টে ডাইরেক্ট যোগ করে লেখ, 3টে ডাইরেক্ট লেখ, এখানে লেখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেখ ডাইরেক্ট
লাইক ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত 50,000। তারপর কি ছিল বল, ডাইরেক্ট লেবার কত 30,000, তাই তো? ঠিক লিখছি তো ভ্যালুগুলো বল। ডাইরেক্ট এক্সপেন্স কত টাকা 5,000 টাকা, কত হলো বল তিনটে যোগ করে স্যার 85,000 টাকা। এটাকে প্রাইম কস্ট বলে, কোনো ডাউট নেই এখানে, কোনো ডাউট নেই এখানে, বুঝে গেছিস? প্রাইম কস্ট বেরিয়ে গেল অ্যান্সার, প্রথম অ্যান্সার বেরিয়ে গেল। সেকেন্ড অ্যান্সার কি বলেছিল কেউ বল, খাতা দেখ কোশ্চেন কি লেখা ছিল। হ্যাঁ বল, ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট কি রে, ওয়ার্ক কস্ট তো ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট কাকে বলে স্যার? আপনার যেটা বেরোলো, যেটা আপনার বেরোলো, তাই তো? যেটা বেরোলো তার নাম কি? যেটা বেরোলো তার নামটা কি? প্রাইম কস্ট। লেখ প্রাইম কস্ট, যেটা বেরোলো, যেটা বেরোলো, যেটা বেরোলো কত বেরোলো 85,000 টাকা। তার সাথে কি করতে হয় বল স্যার? প্রথম ওভারহেড যোগ করতে। প্রথম ওভার, প্রথম ওভারের নাম কি? ফ্যাক্টরি। প্রথম ওভারের নাম ফ্যাক্টরি, লেখ যোগ দিয়ে লেখ ফ্যাক্টরি ওভার, যোগ দিয়ে লেখ কি ফ্যাক্টরি ওভারহেড। প্রথম ওভারহেডের নাম ফ্যাক্টরি ওভারহেড। সরি, ফ্যাক্টরি ওভার কত ছিল বল স্যার? এই তো স্যার 15,000 টাকা, 15,000 টাকা, 15,000 টাকা ফ্যাক্টরি ওভার ছিল 15,000 টাকা। প্রথম ওভার ফ্যাক্টরি ওভার এটা ছিল 15,000 টাকা। তাহলে 85 সাথে 15 যোগ করে কত হলো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যেটা বেরোলো তাকে কি বলে? এটা কি বলে বল? এটাই তো ওয়ার্ক কস্ট বলে, ওয়ার্ক কস্ট বের করলো, এটাই তো ওয়ার্ক কস্ট। তাহলে প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভার যোগ করলে এটা বেরোয়, তাকে বলে ওয়ার্ক কস্ট। হয়ে গেল। এরপরে কি বের করতে বলে দেখ, কস্ট অফ প্রোডাকশন। লেখ কস্ট অফ প্রোডাকশন। এরপরে লেখ, এরপরে লেখ কস্ট অফ প্রোডাকশন। লেখ কস্ট অফ প্রোডাকশন। লেখ নেক্সট লেখ কস্ট অফ প্রোডাকশন। নেক্সট লেখ কস্ট অফ প্রোডাকশন। স্যার কি করে বের করতে হয়? আরে তোর যেটা বেরোলো লাস্ট স্টেপে কি বেরোলো, লাস্ট স্টেপে কি বের করলাম, লাস্ট স্টেপে কি বের করলাম বল বল, লাস্ট স্টেপে কি বের করলাম? ওয়ার্ক কস্ট। যেটা বের করলাম সেটা লেখ, যেটা বের করলাম সেটা লেখ 1 লাখ টাকা। এই ওয়ার্ক কস্টের সাথে কি যোগ করতে হয়? সেকেন্ড ওভারহেড। সেকেন্ড ওভারহেডের নাম কি আমাদের? আমাদের সেকেন্ড ওভারহেডের নাম বল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। লেখ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। সেকেন্ড ওভারহেডের নাম লেখ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। কত টাকা ছিল তোকে বললেন, পাতা উল্টাবো না। 8,000, 8,000 টাকা তো। তাহলে 1,08,000 টাকা হয়ে গেল, হয়ে গেল 1,08,000, 1,08,000 হয়ে গেল। তাহলে কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেল কত 1,08,000। হয়ে গেল। দেখ আমি যখন তোদের ফর্মুলা লেখালাম না, ওখানে ফিনিশ গুডস লেখা ছিল, লেখা ছিল হ্যাঁ কিনা? কিন্তু এখানে কি কোথাও ফিনিশ গুডস লেখা আছে? কোশ্চেন নেই, ফিনিশ গুডস লেখা নেই। ফিনিশ গুডস সত্যি লেখা নেই, আমি ফর্মুলা লিখিয়েছিলাম কিন্তু এখানে লেখা নেই। লেখা না থাকলে করবো কেন? করবো না। তার মানে স্যার তাহলে হয়ে গেল কস্ট অফ প্রোডাকশন, ফিনিশ গুডস তো নেই আপনার। তারপরে কি লেখা ছিল? লাস্ট ওভারহেড কি ছিল? সেলিং ওভারহেড। তাহলে ওই যেটা বেরোলো তার সাথে সেলিং ওভারহেড যোগ করে দে, যেটা বেরোলো তার সাথে সেলিং ওভারহেড যোগ করে দে। লেখ কি বের করতে বলছে স্যার? টোটাল কস্ট। স্যার টোটাল কস্ট বের করতে, টোটাল কস্ট। টোটাল কস্ট কি করে বের করবেন স্যার টোটাল কস্ট? আরে কিছুই না, যেটা বেরোলো কস্ট অফ প্রোডাকশন কত 1,08,000। কস্ট অফ প্রোডাকশন যেটা বেরোলো তার সাথে লাস্ট ওভারহেড যোগ কর। লাস্ট ওভারহেড কি? লাস্ট ওভারহেড কি স্যার? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। বল কত টাকা ছিল? হ্যাঁ হ্যাঁ 7,000 না? 1,08,000 আর 7 যোগ করে 1,15,000, এটাকে বলে টোটাল কস্ট। এটাকে বলে টোটাল কস্ট। হয়ে গেল। লাস্ট কি বের করতে বলছে? লাভ। লাভ বের করে, লাভ বের করতে হয় তোকে, লাভ। লাভ বের করবে কি করে? কি করে লাভ বের করতে হয় বল? প্রফিট কি করে বের করতে হয়? তার থেকে কাকে বাদ দেবো? হ্যাঁ সেল মাইনাস কস্ট। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই প্রফিট হয়ে যায়। লেখ সেলস, লেখ সেলস মাইনাস টোটাল কস্ট। সেল মাইনাস টোটাল কস্ট করলে লাভ হয়ে যায়। তাহলে বলতো সেল কত ছিল? 1.5 লাখ না? সেল ছিল 1.5 লাখ আর টোটাল কস্ট 1,15,000। বাদ দিয়ে কত হচ্ছে? 35,000 টাকা লাভ। শেষ অঙ্ক, অঙ্কটা শেষ। বুঝলি না? তোরা তো করেছিলি বল ক্লাস 11-এ? তোরা কি কস্টশিট কি এইভাবে করতি? এরকম ভাবে করতি কস্টশিট? তোরা করেছিস কস্টশিট? এইভাবে করতি না, তোরা একটা দাগ কেটে করতি না? দাগ কেটে করাবো, করাবো অবশ্যই দাগ কেটে। তোকে একটু বোঝালাম না, একটু বোঝানোর জন্য এটা করলাম।
এই আসলে এই অঙ্কটা কোথাকার অঙ্ক জানিস? ক্লাস 11-এ তোরা একটা কালো কালারের বই কিনেছিলি মানে, রবীন্দ্র লাইব্রেরির বসু নায়কের বই, ওই বইয়ের অঙ্ক। ওই বই থেকে একটা অঙ্কটা তুলে, একদম বাচ্চা অঙ্ক তুললাম, প্রথমে বাচ্চা অঙ্ক তুললাম অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। এবার কি করবেন স্যার? চল, হলো তো, সবার করা হয়ে কমপ্লিট। এবার শোন, এবার এবার আসবো কসশিটে, এখনো কসশিট আসেনি, এবার আসবো কসশিটে। হ্যাঁ ঠিক আছে, কসশিটটা দেখে নিলাম ঠিক করে, স্কোরটা দেখে নিলাম, কসশিটের স্কোর। লেখ, হ্যাঁ লেখ, কসশিট কাকে বলে লেখ। লেখ, কি লিখবি? এই কালিটা নেই, এই কালিটা লেখ। লেখ হাউ টু ফাইন্ড আউট, লেখ হাউ, লেখ হাউ টু ফাইন্ড আউট, হাউ টু ফাইন্ড আউট, হাউ টু ফাইন্ড আউট কস্ট অফ আ প্রোডাক্ট, কস্ট অফ আ প্রোডাক্ট, কস্ট অফ আ প্রোডাক্ট। তাহলে কি বুঝতে পারলি? লাইনটা পড়ে কি বুঝতে পারলি? কোন প্রোডাক্টের, প্রোডাক্ট, এটা তো একটা প্রোডাক্ট, পেন এটা একটা প্রোডাক্ট, এই পেনের দামটা কিভাবে বের করবি? পেনটা তৈরি করতে কত লেগেছে কি করে বের করবি? হাউ টু ফাইন্ড আউট কস্ট অফ আ প্রোডাক্ট, ঠিক আছে তো? তাহলে এটাকে বলে কস্টশিট, লেখ কস্টশিট, কস্টশিট, লেখ কস্টশিট। আর কিছুই না, কস্টশিট, কস্টশিট তো একটা কিছু না, শীট, এটা একটা শীট। লেখ কস্টশিট ইজ দ্য টেকনিক, লেখ কস্টশিট ইজ দ্য টেকনিক, লেখ কস্টশিট ইজ দ্য টেকনিক, এটা একটা টেকনিক। কস্টশিট কিছুই না, এটা হচ্ছে এক ধরনের টেকনিক। টু ফাইন্ড আউট, টু ফাইন্ড আউট, টু ফাইন্ড আউট কস্ট অফ আ প্রোডাক্ট, cost of a product, to find out cost of a product, to find out cost of a product, full stop. Cost is also known as, 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 cost is also known as single costing, single costing, cost is also known as single costing, স্ল্যাশ দিয়ে লেখো ইউনিট কস্টিং, ইউনিট কস্টিং, ইউনিট কস্টিং, স্ল্যাশ দিয়ে লেখো আউটপুট কস্টিং, আউটপুট কস্টিং। তাহলে কি লিখলাম? কস্টশিট কিছুই না, এটা একটা টেকনিক, কস্টশিট কিছুই না, এটা একটা টেকনিক, ঠিক আছে? কি করে? টু ফাইন্ড আউট কস্ট অফ আ প্রোডাক্ট, কোন প্রোডাক্টের কস্ট কি করে বের করবো ওটা বের করতে আমাকে সাহায্য করে, এটা একটা টেকনিক, এটা এমন একটা টেকনিক কি করে কোন প্রোডাক্টের কস্ট বের করতে সেটা করতে সাহায্য করে। কস্ট ইজ অলসো নোন অ্যাজ, এই কস্টের আরেকটা নামকে সিঙ্গেল কস্টিং বলে, কেউ কেউ ইউনিট কস্টিং বলে, কেউ কেউ আউটপুট কস্টিংও বলে থাকে, ঠিক আছে তো? এবার দেখ, এবার দেখ, আর কিছুই বলবো না, কি বলবো, কস্টশিট মুখে বলছি লিখছি না, কস্টশিট না তোর পরীক্ষায় যে রকম অঙ্ক থাকে না, একটা সিম্পল কস্টশিট হয় আর একটা ডিটেল কস্টশিট হয়, কি বললাম? একটা সিম্পল কস্টশিট হয় আর একটা ডিটেল কস্টশিট হয়, ঠিক আছে? স্যার আমার পরীক্ষা কোনটা? আরে তুই যখন 11-এ পরীক্ষা দিলি অ্যানুয়ালি, ওখানে ডিটেল কস্টশিটই আসতো, এখানে ডিটেলই আসবে। 11-এ যখন পরীক্ষা দিলি তখন তো পরীক্ষায় ডিটেল কস্টশিটই আসতো, এখন ডিটেল কস্টশিটই আসবে। সবার টোকা হলো তো? এবার আমাদের বইটা খুলবো, আমাদের বই খুলে বইয়ে কি কি অঙ্ক আছে সেই অঙ্কগুলো দেখবো, একটা অঙ্ক করি, একটা দুটো অঙ্ক করি। কারণ স্যার দেখবি তোর যখন কলেজ পড়াবে, তোদের যখন কলেজে পড়াবে, দেখবি কলেজে যখন পিডিএফ আকারে, যেমন অনেক কলেজে পিডিএফ দিয়ে পড়ায়, স্লাইড দিয়ে পড়ায়, দেখবি ওরা কস্টশিটের ফরম্যাট দেবে। বা অন্যান্য কলেজে দেখবি ওরা নিয়ে আসবে, পেজ নিয়ে আসবে, সেই পেজ লিখে করাবে। আমি তো ফরম্যাট দেবো না, অলরেডি ফরম্যাট তুই দেখে নিয়েছিস, আরে এটাই ফরম্যাট। কোনটাই ফরম্যাট? আরে এইটাই ফরম্যাট, দেখ ভালো করে, এই দেখ এটাই হচ্ছে ফরম্যাট, বুঝা গেল? এটাই ফরম্যাট, এটাই ওরা ফরম্যাটটা একটা স্টেটমেন্ট আকারে লেখাবে। আমি তোকে বোঝালাম, আমি ফরম্যাট ফরম্যাট লিখে সময় নষ্ট করবো না একদম, আমি ডাইরেক্ট অঙ্কে চলে আসছি, ঠিক আছে? ডাইরেক্ট অঙ্কে চলে আসছি, দেখ ওয়েট, এবার দেখ অঙ্ক করাচ্ছি, একটা অঙ্ক করাইছ। এটা হচ্ছে যে কস্টশিটটা আরম্ভ করেছি, এখান থেকে তো কি বললাম, 15 নম্বরে একটা অঙ্ক বড় আসছে, সঙ্গে একটা 5 নম্বর শর্ট কোশ্চেন আসছে, ঠিক আছে তো? দেখ কোশ্চেনটা দেখে নে ভালো করে কেমন অঙ্ক। এই হচ্ছে অঙ্ক, এই অঙ্কটা কোথায় এসেছিল দেখ, আমি তোদের কি বলছি, বারবার বলছি, জেনারেলের অঙ্ক জলের মতন অঙ্ক থাকে। এই অঙ্কটা
ক্লাস 11-এ পড়ছে সে করে দিয়ে চলে যাবে 11-এর অঙ্ক, 11-এর স্টুডেন্টের অঙ্ক করে, 11-এর চেয়ে কঠিন অঙ্ক করে, 11 লেভেলের অঙ্ক, 11 লেভেলের অঙ্ক। দেখ দেখ কি বলছে, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার স্টেটমেন্ট অফ কস্ট ফর দ্য ইয়ার 2022 শোয়িং দেয়ার ইন প্রাইম কস্ট বের করতে হবে। তোকে এই মতো শিখালাম না প্রাইম কস্ট, ওয়ার্ক কস্ট বের করতে বলেছে, কস্ট অফ প্রোডাকশন বের করতে বলেছে, প্রফিট আর লস বের। কোথায় এসেছিল 2023 জেনারেল, কত নম্বর দিয়েছিল, মানে খুব সময় 10 কি 15 দিয়েছিল, একটু ছোট্ট অঙ্ক 10 কি 15 দিয়েছে, ঠিক আছে। তো তোর যখন 11-এ তোরা পড়তি তোদের মানে 5 নম্বর দিতে সব 11-এ। শোন এই অঙ্কটা বলছে প্রথমে র মেটেরিয়াল কনজিউম, নাম তো শুনেছিস তোরা র মেটেরিয়াল, শুনে রাখ আজকের পর একটা কথা শুনে রাখ। আমি কি বলেছিলাম বল, কস্ট যখন করবি 3টে ডাইরেক্ট যোগ করলে, আমি কি বলেছিলাম বল, এলিমেন্টের দিক থেকে কস্টকে 3 ভাগ করা যায়, একটা বলেছিলাম ম্যাটেরিয়াল, একটা বলেছিলাম লেবার, একটা বলেছিলাম এক্সপেন্সেস। সবকটারই দুটো করে পার্ট থাকে, ম্যাটেরিয়ালের দুটো পার্ট, লেবারের দুটো পার্ট, এক্সপেন্স দুটো পার্ট। ম্যাটেরিয়ালের দুটো পার্ট কি কি, ডাইরেক্ট ইনডাইরেক্ট, লেবার ডাইরেক্ট ইনডাইরেক্ট, এক্সপেন্স ডাইরেক্ট ইনডাইরেক্ট। সবকটা ডাইরেক্টে যোগ করলে কি বলে, প্রাইম কস্ট। আচ্ছা স্যার আপনি বললেন ম্যাটেরিয়ালের ডাইরেক্ট, এখানে ওয়েজেসের ডাইরেক্ট পেয়ে গেছে স্যার, এক্সপেন্স ডাইরেক্ট পেয়ে, স্যার ম্যাটেরিয়াল ডাইরেক্ট কোনটা? আরে শোন আজকে বলেইছে একটা সিক্রেট কথা বলছি শুনে নে, র মেটেরিয়াল কনজিউম মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, সিক্রেট কথা বললাম, র মেটেরিয়াল কনজিউম মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, বুঝতে পারলি? যার নাম র মেটেরিয়াল কনজিউম তার নামই ডাইরেক্ট মেটেরিয়াল। 3টে ডাইরেক্ট পেয়ে গেল, 3টে ডাইরেক্ট যোগ করলে কি হয়ে গেল, প্রাইম কস্ট। কত হলো প্রাইম কস্ট, 6 4 10, 10,80,000। আচ্ছা স্যার প্রাইম কস্ট তাহলে বেরিয়ে গেল আপনার কত, 10,80,000। হ্যাঁ লিখে দিলাম 10,80,000 প্রাইম কস্ট। করে দিচ্ছি আমি, অঙ্কটা করেছি আমি, রাফ করিনি না। ওয়ার্ক কস্ট, তারপর কি বলেছিলাম স্যার, প্রাইম কস্টের সঙ্গে প্রথম ওভারহেড যোগ করতে বলেছিলাম। প্রথম ওভারহেড বল, এখানে করে বল কোনটা প্রথম ওভারহেড, কোনটা বলতে পারবি? না বলতে পারলে আমি আছি, কোনো প্রথম দিন তোকে কোনো প্রেশার দেবো না। দেখ ও বললো অফিস ওভারহেড, ও তো একটু আবেগে পড়ে অনেক কথা বলে, যাই হোক এখানে প্রথম ওভারহেড কোনটা, প্রথম ওভারহেড জানিস তো? দেখ আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম প্রতিটারই ইনডাইরেক্ট পার্ট থাকে, বলেছিলাম না প্রতিটারই ইনডাইরেক্ট পার্ট থাকে, ম্যাটেরিয়ালের ইনডাইরেক্ট হয়, লেবারের ইনডাইরেক্ট হয়, আবার এক্সপেন্স ইনডাইরেক্ট হয়। 3টে ইনডাইরেক্ট যোগ করতে কি বলে, ওভারহেড বলে, ওভারহেড বলে। তাহলে বল এটা ওয়েজেস এর ইনডাইরেক্ট, ঠিক আছে, ওভারহেড, এটা তো ওভারহেড। আচ্ছা ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, বলতো মেশিন কোথায় লাগে, মেশিন কোথায় থাকে, ফ্যাক্টরিতে। মেশিন কোথায় লাগে, মেশিন কোথায় হয়, ফ্যাক্টরিতে থাকে। তাহলে কি এটাকে ফ্যাক্টরি ওভারহেড বলতে পারি, বলেন? হলো ফ্যাক্টরি ওভারহেড। বোঝ, ইনডাইরেক্ট ওয়েজেসও কিন্তু ফ্যাক্টরি ওভারহেড। কেন কেন ইনডাইরেক্ট ফ্যাক্টরি ওভারহেড বোঝ? আরে ফ্যাক্টরিতে তো শুধু ওয়ার্কারই কাজ করে, সুপারভাইজার থাকে, ফ্যাক্টরিতে তোর সিকিউরিটি গার্ড থাকে, ওদের টাকা দিতে হবে না, ওটা ইনডাইরেক্ট ওয়েজেস তো, বুঝতে পারছিস তো? ওটাও হচ্ছে তোর ফ্যাক্টরি ওভারহেড মধ্যে। স্যার এটাও ফ্যাক্টরি ওভারহেড, এটাও ফ্যাক্টরি ওভারহেড, তাহলে দুটো ফ্যাক্টরি হয়ে গেল। তাহলে কত হচ্ছে দুটো ফ্যাক্টরি ওভারহেড মেলালে, স্যার 1 লাখ আর 1 লাখ 20 কত হয়, 2 লাখ 20। তাহলে তুই বল 10,80,000 বেরিয়ে গেল, তার সাথে কত যোগ করলাম বল, স্যার 2 লাখ 20 যোগ করে দিন, কত হচ্ছে স্যার 13 লাখ টাকা। 13 লাখ টাকা এটাকে কি বলে স্যার, এটাকে বলে ওয়ার্ক কস্ট। ক্লিয়ার? বল ওয়ার্ক কস্ট ক্লিয়ার হলো, বল ওয়ার্ক কস্ট হয়ে গেল। এরপরে কি ছিল, ওয়ার্ক কস্টের পর কি ছিল স্যার, ওয়ার্ক কস্টের পর সেকেন্ড ওভারহেড যোগ করো। সেকেন্ড ওভারহেডের নাম কি ছিল বল, বল বল সেকেন্ড ওভারহেডের নাম কি ছিল, অফিস ওভারহেড। এই ছোট তোকে মুখস্থ করতে হয়েছিল, এইটুকু ছোট ছোট জিনিস মনে রাখতে হবে। ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করেই তো পরীক্ষা, বুঝতে পারলি তো? ওয়ার্ক কস্টের সঙ্গে সেকেন্ড ওভারহেড যোগ করো। সেকেন্ড ওভারহেড কত স্যার, 20%, কাট 20 ওয়ার্ক কস্ট। তাহলে 13 লাখের 20% করলে স্যার তাহলে তখন 26, 2,60,000, 2,60,000। 2,60,000 যোগ করে এর সঙ্গে কত হলো স্যার, 15,60,000, 15,60,000। এটাকে কি বলে স্যার, সিওপি, কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল। এরপরে কি শিখেছিলাম, ফিনিশ গুডস, যদি থাকে নেবো, না থাকলে নেবো না। এইবার একটু না আচ্ছা করেছি তো, ঠিক করেছি, হ্যাঁ করেছি, সব ঠিক আছে, 15,60,000 হলো। এরপরে কি করবো, কস্ট অফ প্রোডাকশন, ফিনিশ গুডস হবে কি হবে না দেখি, দেখি তো হবে কি হবে না, কেউ বলতে পারবি? একটু ব্রেন খাটা দেখি। ধর আমার পেনের ব্যবসা, 15,000 খানা পেন তৈরি করেছি, 12,000 খানা পেন বেচে দিয়েছি, কতগুলো পেন পড়ে আছে বল বল বল, 3,000টা পেন পড়ে আছে। তাহলে কস্ট অফ প্রোডাকশন মানে কি, খরচা। অ্যাকাউন্টেন্সি করেছিলি না তোরা, তোরা অ্যাকাউন্টেন্সি করেছিলি, ফাইনাল অ্যাকাউন্ট মনে পড়ে, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ক্লোজিং স্টক লিখতি, মনে পড়ে? ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিটে ক্লোজিং স্টক লিখতি, কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিটে ক্লোজিং স্টক লিখতে হতো না, আমি বলেছিলাম লিখতে নেই, নিয়ম। আরে লিখতে নেই ট্রেডিং এর ক্রেডিটে ক্লোজিং স্টক। তুই এবছর ধর 100টা পেন কিনেছিস, কিন্তু 90টা পেন বেচেছিস, কতগুলো পেন পড়ে আছে, 10টা পেন। তাহলে এবছর তোর খরচা কত হয়েছিল, 100টা খরচা হয়েছিল নাকি 90টা খরচা হয়েছিল? 90টা। তুই 100টা পেন কিনেছিলি,
90টা পেন বেচেছিলি। অ্যাকাউন্টেন্সি কি বলে? অ্যাকাউন্টেন্সি ফলো করে ম্যাচিং কনসেপ্ট, অর্থাৎ তুমি যতগুলো বিক্রি করেছো তার কস্ট নাও, অর্থাৎ তোর দেখানো উচিত ছিল খরচা 90, তুই তো 100 দেখিয়ে দিয়েছিলি, তাই 10 মাইনাস করা উচিত ছিল, তাই তুই 8 দিকে লিখেছিস। এখানেও সেম কনসেপ্ট। শোন, তোর খরচা হয়েছে 15,60,000, তুই সব কটা পেনকে এবছর বেশি না বেচতে পারিস কি? তাহলে যতগুলো বেচতে পারিস সেটা কি তোর খরচা হয়েছে? তাহলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কনসেপ্ট কি বলে? কি করা উচিত, কি মনে হয়? বিয়োগ করা উচিত কি উচিত না? ভালো করে বোঝ, বিয়োগ করা উচিত কি উচিত না? আমি যেটা বারবার বলছি, তুই ধর এবছর 100টা পেন তৈরি করলি, 90টা পেন বেচলি, খরচা বলবি 90, নট 100। তাহলে তুই টোটাল খরচা করলি এত টাকা, সব পেন কি এবছর বেচতে না স্যার কিছু বেচতে পারিনি, যেটা বেচতে পারি সেটা কি করা উচিত? বিয়োগ। এটাকে বলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। তাহলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত হবে? এই দেখ 3,000 ইউনিট, ভ্যালু বের করতে হবে, ভ্যালু শেখাবো। এবার এবার আর এখানে দেখানো যাবে না, এবার তোকে পেজ নিতে হবে, এবার এখানে দেখানো যাবে, পেজ নিতে হবে, ঠিক আছে? তো পেজ নিয়ে দেখাবো। চল, এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল, সত্যি বলছি সোজা অঙ্ক কিন্তু, হ্যাঁ সত্যি সোজা অঙ্ক। তাহলে দেখ, দাগ কাট তোরা, স্কেল নিয়ে, স্কেল আছে তো, স্কেল আছে তো, প্রত্যেকের স্কেল আছে। এই দেখ দাগ কাট, এরকম দাগ কাট। স্যার কটা দাগ কাটবো? তুই অ্যামাউন্টের না, এই অ্যামাউন্টের একটা দাগ কাটলেই মিটে যাবে, বুঝতে? অ্যামাউন্টের একটা দাগ কাটলেই মিটে যাবে, একটা দাগ, একটা দাগ, এই যে একটা দাগ, ঠিক আছে, একটা দাগ। তাহলে মোটামুটি কোশ্চেন দেখেই যাচ্ছে, বারবার করে কোশ্চেন দেখাতে হবে, কারণ বই তোদের কাছে এখনো দিইনি, বই তোদেরকে বই দিইনি, বারবার করে কোশ্চেন দেখাতে হবে। বল কি লেখা ছিল? এই কোথায় কি খুলে গেল? দাঁড়া এক মিনিট। ই বুক না, এই যে ই বুক। শোন, তাহলে লেখ র মেটেরিয়াল কনজিউম 6 লাখ টাকা, লেখ, প্রত্যেকে লেখ। তোরা লিখে রাখ বইয়ের, মানে এইভাবে লিখে রাখ, উপরে পেজ নাম্বার কি লিখবে তো, ওয়ান শট, মানে ওয়ান শট ছিল 1 নম্বর অঙ্ক, ঠিক আছে? ওয়ান শটের 1 নম্বর অঙ্ক, ওয়ান শটের 1 নম্বর অঙ্ক। র মেটেরিয়াল কনজিউম, লেখ র মেটেরিয়ালস কনজিউম কত ছিল? 6 লাখ টাকা। র মেটেরিয়াল কনজিউম 6 লাখ টাকা, লেখ 6 লাখ টাকা, র মেটেরিয়াল কনজিউম 6 লাখ টাকা, ঠিক আছে? তারপর কি ছিল? ডাইরেক্ট ওয়েজেস, লেখ ডাইরেক্ট ওয়েজেস। দেখ দেখ কত ছিল ডাইরেক্ট ওয়েজেস? 4 লাখ টাকা, ডাইরেক্ট ওয়েজেস ছিল 4 লাখ টাকা, লেখ 4 লাখ। তারপর কি ছিল? ডাইরেক্ট এক্সপেন্সেস, লেখ ডাইরেক্ট এক্সপেন্সেস, লেখ ডাইরেক্ট এক্সপেন্সেস কত ছিল? দেখ ডাইরেক্ট এক্সপেন্স কত ছিল, দেখ ডাইরেক্ট এক্সপেন্স কত ছিল? ডাইরেক্ট এক্সপেন্সেস স্যার 80,000 টাকা, স্যার 80,000 টাকা ছিল ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে যোগ ফল কত হলো? 10,80,000। যেটা বেরোলো তাকে কি বলে? স্যার এটাকে বলে প্রাইম কস্ট। লেখ যেটা বেরোলো তাকে বলে প্রাইম কস্ট, প্রাইম কস্ট, ঠিক আছে? বুঝতে পারছিস? মনে পড়ছে তো? বুঝতে পারছো? যখনই ভুলে যাবি, আমি যেইভাবে বলেছি সেইভাবে মনে রাখবি, কিন্তু মুখস্থ করিস না, হ্যাঁ মুখস্থ করিস না। প্রাইম কস্ট হলো, এর সাথে যোগ করতে হয় কি? প্রাইম কস্ট সঙ্গে স্যার এর সাথে কি যোগ করতে হয় বল? কি শিখেছিলাম প্রাইম কস্টের সঙ্গে? প্রথম ওভারহেড। প্রথম ওভারহেডের নাম কি? ফ্যাক্টরি ওভারহেড, তাই তো? প্রথম ওভারহেড নাম ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এখানে ফ্যাক্টরি ওভারহেড লিখিস না রে, ফ্যাক্টরি ওভারহেড লিখিস না। তুই বল এখানে ফ্যাক্টরি ওভারহেড কি কি ছিল? এটা একটা ফ্যাক্টরি ওভারহেড, এটা একটা, এই নামগুলো ফ্যাক্টরি ওভারহেড কেন লিখবি? এটা লিখ। আরে এটাই তো ফ্যাক্টরি ওভারহেড, বুঝিস কি বললাম? বুঝতে পারলি? আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম না, ট্রেডিং এর ডেবিটে কি হয়? ডাইরেক্ট এক্সপেন্স, কি ডাইরেক্ট এক্সপেন্স লিখতাম নাকি ওয়েজেস লিখতাম, পারচেস লিখতাম, ক্যারেজ লিখতাম? আমরা তার নামটা লিখতাম। তো তুই এখানে ফ্যাক্টরি ওভারহেড লিখিস না, ফ্যাক্টরি ওভারের জায়গায় ফ্যাক্টরি ওভারের এক্সাম্পল গুলো লেখ, এক্সাম্পল। তুই কস্ট শিট করতে গেলে প্রবলেম হয়, কি প্রবলেম হয় জানিস তো? উদাহরণটা ধর, এখানে অনেক কিছু উদাহরণ বলতে, সাপোজ একটা উদাহরণ হলো পাওয়ার, পাওয়ার এন্ড ফুয়েল। এবার তোকে জানতে হবে এটাও একটা ওভারহেড, এটা একটা খরচা, কিন্তু কি খরচা? এই খরচা কি ফ্যাক্টরিতে লাগে? এই খরচা কি অফিসে লাগে নাকি সেলিং ডিপার্টমেন্ট? তুই বল জ্বালানি কোথায় লাগে? ফ্যাক্টরিতে লাগে। বুঝলি কি বললাম? তাই ফ্যাক্টরি ওভার এরকম ভাবে কোশ্চেন থাকবে, বুঝতে পারলি? তো এগুলো করতে করতে বুঝতে পারবি, বুঝতে পারলি? তো এমন কিছু উদাহরণ থাকবে যে তুই বুঝতে পারবি। এখন ধর বলো অডিট ফিস, তো ফ্যাক্টরিতে অডিটিং করা হয়, তো অডিটিং কোথায় করা হয়? অফিসে। বুঝতে পারছিস? তো এগুলো করতে করতে বুঝতে পারবি। এখন হলো অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট কি ফ্যাক্টরিতে হয়? বিজ্ঞাপন ফ্যাক্টরিতে দেবে না স্যার, ফ্যাক্টরিতে কি করে বিজ্ঞাপন দেবে? বিজ্ঞাপন দেবে সেলিং ডিপার্টমেন্টে। এইগুলো তুই করতে করতে বুঝিয়ে যাবি, কোনো ব্যাপার নেই। এ অনেকে মুখস্থ করে বা চার্ট দেয়, আমি এইসব বিশ্বাস করি না, চার্ট বা মুখস্থ থেকে বিশ্বাস করি না। ইনডাইরেক্ট ওয়েজেস আর ডেপ্রিসিয়েশন লেখ, এখানে লেখ
এখানে লেখ ইনডাইরেক্ট ওয়েজেস, লেখ ইনডাইরেক্ট ওয়েজেস, লেখ ইনডাইরেক্ট ওয়েজেস। আর কি ছিল? ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। দেখ তাহলে কি বললাম বল, ইনডাইরেক্ট ওয়েজ কত ছিল 1 লাখ, আর ডেপ্রিসিয়েশন 1,20,000, 1 লাখ আর 1,20,000 লেখ 1 লাখ আর 1,20,000 কত বলেছিলাম বলতো তখন? 11, 12, 13 লাখ। এটাকে কি বলে বল? এটাকে কি বলে? নাম কি বলেছিলাম বল? হ্যাঁ হ্যাঁ কি বলে? উল্টো পাল্টা বলছি সব। ওয়ার্ক কস্ট, এটাকে ওয়ার্ক কস্ট বলে, এটাকে ওয়ার্ক কস্ট বলে, এটাকে ওয়ার্ক কস্ট বলে, ওয়ার্ক কস্ট। ঠিক আছে, ওয়ার্ক কস্ট হয়ে গেল। যা এখানটা না একটু কালারিং করে দে, মানে একটু বক্স করে দিচ্ছি যাতে সুবিধা হয়। ওয়ার্ক কস্ট হয়ে গেল। ওয়ার্ক কস্ট কি যোগ করতাম বল? এর সাথে অফিস ওভারহেড আছে না, অফিস, লেখ অফিস, এর সাথে যোগ করতাম কি? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। স্যার কত টাকা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কত বলেছে? দেখ এই দেখ কত বলেছে, 20%। কার উপর? এই ওয়ার্ক কস্টের উপর। ঠিক আছে, 20%। তাহলে কত ছিল? 13 লাখ, এরপর 20%। ঠিক আছে, তাহলে 13 লাখ 20, 13 দুগুণে 26, মানে 2,60,000। তাহলে কত হলো? 15,60,000। কত হলো? 15,60,000। এটা যে বেরোলো তাকে কি বলা হয়? এটাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন, এটাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন, এটাকে বলা হয় কি? কস্ট অফ প্রোডাকশন। খুব সুন্দর অঙ্ক, কস্ট অফ প্রোডাকশন হলো। নেক্সট কস্ট অফ প্রোডাকশনের পর কি হয় জানিস তো? কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল, এরপর ফিনিশ গুডস হয়। ফিনিশ গুডস হয়, ফিনিশ গুডস মানে, ফিনিশ মানে বুঝিস তো? এই যে আমি হাতে পেনটা ইউজ, এটা কি? এটা কি আধা কমপ্লিট নাকি পুরো কমপ্লিট বল দেখি? এটা কি আধা কমপ্লিট নাকি পুরো কমপ্লিট? পুরো কমপ্লিট, পুরো কমপ্লিট কে বলে ফিনিশ। অর্থাৎ তুই যখন কোনো দোকানে কিছু কিনতেই যাস, তুই আধা কমপ্লিট মাল কিনিস নাকি পুরো কমপ্লিট মাল কিনিস? পুরো, ওটাকে বলে ফিনিশ প্রোডাক্ট। তার মানে আমার হাতে যে পেনটা আছে এটা ফিনিশ প্রোডাক্ট। তাহলে দেখতে হবে কোশ্চেনে আগের বছরের কি কোনো ফিনিশ প্রোডাক্ট আছে। দেখ দেখ কোশ্চেন দেখ, আগের বছরের কোনো ফিনিশ প্রোডাক্ট আছে? আমার চোখে, তোর চোখে পড়ছে ফিনিশ বলে কোনো নাম লেখা দেখছে? না স্যার নেই, আগের বছর কোনো ফিনিশ প্রোডাক্ট নেই। এবার দেখতে হবে এবছরে কোনো ফিনিশ প্রোডাক্ট আছে? স্যার চোখে তো পড়ছে না ফিনিশ প্রোডাক্ট, সত্যি চোখে পড়ছে না। কিন্তু একটা কথা বলছি, ধর আমি পেন তৈরি করি, ধর এবছর 20টা পেন তৈরি করেছি, 18টা পেন বেচে দিয়েছি, তাহলে কতগুলো পেন পড়ে আছে দোকানে বল? 2টো। এটাকে কি বলে? এটাকে ক্লোজিং ফিনিশ প্রোডাক্ট বলে। কিন্তু ফিনিশ প্রোডাক্ট লেখা নেই, কিন্তু বুঝে গেলাম ক্লোজিং ফিনিশ প্রোডাক্ট। বুঝতে পারলি? কি করে বুঝতে পারলাম? কি করে বুঝতে পারলাম? বুঝতে পারলি কি? দেখ এদিক দেখ, ভালো করে দেখ। আমি পেন তৈরি করেছি 15,000, পেন বেচে দিয়েছি 12,000, তাহলে কতগুলো পেন পড়েছিল? 3,000। এটাকে কি বলে? এটাকে বলে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। বোঝা গেল? আর আমি কিছুক্ষণ আগে বললাম কেন মাইনাস করতে হয়। আশেপাশে বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করবে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস, ভালো স্টুডেন্ট, মাইনাস করে দিল, কারণটা বলতে পারবে না। কারণটা কেন, কি কারণে মাইনাস করতে হলো? কারণ এই যে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস, এটা কি এই বছর ইউজ করছিস? তুই কি এই বছর ইউজ করবি নাকি পরের বছর ইউজ করবি? যে বছর ইউজ করবি সে বছর খরচা, তুই এবছর কেন খরচা দেখাবি? তাই মাইনাস করে দিলাম, এই কারণের জন্য মাইনাস করে দিলাম। ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস মাইনাস কর, মাইনাস কর ক্লোজিং, মাইনাস কর ক্লোজিং, ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। স্যার অ্যামাউন্টটা কি করে বের করবেন ভালো করে বুঝবি? তোদের মনে আছে? এই ঋষি তোর মনে আছে? তো বল, তোর মনে আছে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস অ্যামাউন্টটা কি করে বের করবো? প্রেসার করছি না, বাট মনে আছে কিনা জিজ্ঞাসা করছি। কি করে বের করবো বলতে দেখাচ্ছি, কেউ বলতে পারবি? তোরা তো করেছিস কস্টিং, মনে আছে কিভাবে করতাম? চেষ্টা কর, আমি বলবো। 15,000 সাথে 15,000 থেকে 12,000 বাদ দিয়ে তুই 3,000 হলো, তার সঙ্গে গুণ করবো কত? 150। তুই ভুলে গেছিস, হয়ে গেল, মিটে গেল, ভুলে গেছিস। শোন, তুই পারি বলতে? দেখ শোন, এখানে না ছোটবেলায় আমরা যারা বাংলা মিডিয়ামে পড়তাম, আমরা বলতাম আমরা ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম না, একটা ঐকিক নিয়ম করতাম বাংলা মিডিয়াম যখন পড়তাম। আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা কি করতো? ওটাকে ইউনিটারি মেথড, ইউনিটারি মেথড। এখানে ইউনিটারি মেথড শেখাবো, ঠিক আছে? দেখ ব্যাপারটা বলছি শোন। তাহলে তুই বল, তুই কতগুলো পেন তৈরি করেছিস এবছর? 15,000, তাই তো? তাহলে তুই এখানে সুন্দর করে লেখ না, এখানে লেখ, এখানে লেখ 15,000 লিখবি। পরীক্ষায় লিখবো, হ্যাঁ পরীক্ষায় লিখবি, পরীক্ষায় লিখবি তুই 15,000 ইউনিট প্রডিউস, 15,000 ইউনিট প্রডিউস লিখবি, পরীক্ষায় লিখবি, আমি বলছি পরীক্ষায় তুই লিখবি।
15,000 ইউনিট প্রডিউস। তাহলে কি বললাম বল, কতগুলো পেন তৈরি করেছিস তুই? 15,000টা পেন তৈরি করেছিস। 15,000টা পেন তৈরি করতে বল, 15,000টা পেন তৈরি করতে কত টাকা খরচা করতে হয়েছে বল বল বল? 15,60,000। ভালো করে বোঝ, আমার দিকে তাকা, ভালো করে টুকবি পড়ে। 15,000টা পেন তৈরি করতে খরচা হয়েছে কত? 15,60,000। ঐকিক নিয়ম করছি। 15,000টা পেন তৈরি করতে খরচা হয়েছে 15,60,000, ঠিক আছে। একটা পেন তৈরি করতে কত খরচা হয়েছে? 15,60,000 বাই 15,000। কোনো ডাউট নেই? কোনো ডাউট নেই? ডাউট আছে এখানে বল? 15,000টা পেন তৈরি করতে এত খরচা হয়, তাহলে একটা করতে এত। তাহলে কতগুলো পেন পড়ে আছে বল বল বল? 3,000। 3,000টা পেন তৈরি পড়ে আছে, তাহলে ইন্টু 3,000। বুঝতে পারলি? এবার মনে পড়েছে নাকি কারোর? মনে পড়েছে কি? মনে পড়েছে? এবার এটা এইভাবে করতাম। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? এবার বলি স্যার এটা টুকে নেবো। টুকে নে, ওইটা অঙ্কটা করতে 2-3 লাইন লাগবে। টুকে রাখ, টুকে রাখ, একটু টুকে রাখ, টুকে রাখ, টুকে রাখ। 3টে শূন্য, 3টে শূন্য কাটা, 3 15 কাটলে 5 হয়। তাহলে এটা হচ্ছে 3 আর হচ্ছে 12, মানে 3,12,000 হচ্ছে आंसर। মনে হচ্ছে 3,12,000 হচ্ছে। ক্যালকুলেটরে দেখে নি, চেক করে নি। 15,60,000 ডিভাইডেড বাই 15,000 ইন্টু 3,000 কত হচ্ছে? 3,12,000। বুঝেছিস? 3,12,000 বুঝেছিস তো? জানিস তোরা 11-এ যখন পড়তি তখন অত ডিটেলস ছিল না, জানাইনি। এবার বলছি, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। এই যে ক্লোজিং স্টক বের করার করেছি, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি করলি ফার্স্ট সেমিস্টারে বল? বা তোরা স্টোর লেজার করেছিলি, মনে পড়ে? স্টোর লেজার করেছিলি ক্লাস 12-এ। তাহলে এই যে ফিনিশ গুডস যে ভ্যালুয়েশন করি না, 4টে মেথডে করে, 4খানা মেথডে করা যায়। একটা ফিফোতে করা যায়, একটা লিফোতে করা যায়, একটা সিম্পলে করা যায়, আর একটা ওয়েটেডে করা যায়। এটা কোন মেথডে করলাম শুনবি? ফিফোতে করেছি। এটা ফিফোতে। ডিটেলস আরো আলোচনা করবো আগামী দিনে, আরো আগামী দিনে নেক্সট দিনই আলোচনা করবো। এটাকে ফিফো বলে। ফিফো মানে কি? ফার্স্টে জিএসএফ তাকে আগে আউট করবো। বল দেখি এখানে আমাকে বল। আমি দুটো কথা বলছি, দুটো কথা বলছি, মানে আমি তোকে বলছি দুটো কথা। এখানে লিখছি দুটো কথা, একটা ধর সিওপি আর একটা ওপেনিং। বল দেখি তুই যখন কস্ট শিটের অঙ্ক করিস আগে কার নাম লেখা থাকে? কস্ট শিটেরও যখন অঙ্ক করিস আগে কার নাম লেখা থাকে? সিওপি আগে লেখা থাকে নাকি ওপেনিং আগে? ওপেনিং স্টক অফ ফিনিশ গুলো আগে লেখা থাকে? বুঝতে পারছিস না? কেউ কি বুঝতে পারছিস না? দেখ, কেউ কি বুঝতে পারছিস না? এই দেখ এখানে কি লেখা আছে? সিওপি। সিওপি নিজেই তো ওপেনিং স্টক থাকে, তাহলে আগে কে লেখা থাকে? সিওপি। ওকে, সিওপি আগে লেখা থাকে। মানে এখন তোর প্রশ্ন উঠতে পারে, স্যার আপনি এই প্রোডাকশনটা ধরেই কেন করলেন? এটার জন্য আমি অ্যান্সারটা অ্যানালাইসিস করছি। সিওপি আর ওপেনিং স্টক আগে থাকে, সিওপি পরে থাকে ওপেনিং। তাহলে ফার্স্টে কি থাকে? ফার্স্টে কে বেরোবে? আগে সিওপি কে বের করতে হবে। আমরা লিফো পরের দিন, আগামী দিনে শিখবো। পরের দিন হবে না, আরো 2-3টে ক্লাস পর লিফো শিখবো। তোরা 11-এ ফিফোটাই করেছিস, লিফো করিস নি। লিফো শেখাবো, ঠিক আছে? লিফো শেখাবো। যাই হোক, আমি তোকে বলবো ফিফো বললে না, তুই ঐকিক নিয়ম করবি, সবচেয়ে হয়ে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম একদম ইজি। তাই এটা বুঝতে পেরেছিস? এটা মুছে দেবো আমি, হ্যাঁ এটা আমি মুছে দেবো, এটা আমি মুছে দেবো। আচ্ছা কত বেরোলো? 3,12,000। বসি দে 3,12,000 টাকাটা, বসি না? 3,12,000 লেখ। 15,60,000 থেকে 3,12,000 টাকা বাদ দে, কত হচ্ছে? 15 থেকে 3 বাদ দিলে 12,00,000, 12,48,000। এটাকে কি বলে? এটাকে কি বলে স্যার? এটাকে বলে সিওজিএস, মানে স্যার কস্ট অফ গুডস সোল্ড। মানে কস্ট অফ গুডস সোল্ড, মানে কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, এর সাথে কি যোগ করতে জানিস তো? এর সাথে যোগ করতে হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এর সাথে যোগ করতে হবে সেলিং অ্যান্ড। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সেলিং ওভারহেড বলেছে এক একটা ইউনিট যদি মাল বেচি, ঠিক আছে, এক একটা ইউনিট যদি মাল বেচি তাহলে আমার সেলিং খরচা হবে কত করে? 20 টাকা করে। তো কত ইউনিট মাল বেচেছি আমরা? 12,000 ইউনিট মাল বেচেছি। তাহলে একটা বেশি 20 টাকা খরচা, 12,000 বেশি কত বেচবে? খরচা হবে 2,40,000। তো দেখো তাই এখানে লিখেছি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 12,000 ইন্টু 20, 2,40,000। তো টোটাল কত হচ্ছে? 12,48,000 সঙ্গে 2,40,000 যোগ করলে হয় 14,88,000 টাকা। এটা হচ্ছে তোমার টোটাল কস্ট বা এরিয়ার নাম কস্ট অফ সেলস। এবার আমরা দেখি কোশ্চেনে সেল বা প্রফিট সম্পর্কে কি ইনফরমেশন দিয়েছে। বলছে সেল করেছি, একটা ইউনিট বেচি 150 টাকা করে, 12,000 বেচছি কত করে? 12,000 ইন্টু 150 মানে 18 লাখ টাকা।
সেল বলে দিয়েছে কত, 12,000 ইন্টু 150 মানে 18 লাখ টাকা। দেখো 12,000 ইন্টু 150 18 লাখ টাকা, সেল 18 লাখ টাকা, কস্ট 14,88,000। ডিফারেন্স করলে মানে বিয়োগ করলে বিয়োগফল হবে 3,12,000। এটাই হচ্ছে তোমার প্রফিট। ব্যাস এই হচ্ছে তোমার অঙ্ক। তো ফার্স্ট ক্লাসে আমরা এই অঙ্ক করালাম, নেক্সট ক্লাসে আমরা আরো ইম্পর্টেন্ট সাম নিয়ে আসবো। তার আগে ফার্স্ট ক্লাসটা যারা যারা দেখোনি ভালো করে দেখে নাও। ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হবো। টাটা, বাই বাই, ধন্যবাদ।